আপা আইসা পড়ছি। সিএনজি গলা ডাকে মায়েরা মাথা সোজা করে। সবকিছু কেমন ঘুরছে, চোখ দিয়ে যেন ধোঁয়া বের নিগত হয়। একটু সময় নিয়ে বসে রইল চুপ করে। এরপর ধীরে ধীরে সিএনজি থেকে নেমে দাঁড়ায়। ব্যাগ থেকে কত টাকা যেন বের করে লোকটার হাতে তুলে দেয়। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজি হলো অবাক হয়। মেয়েটা থেকে 500 টাকার নোট ধরিয়ে দিচ্ছে, ভাড়া 200 টাকা। দ্রুত সিএনজি থেকে নেমে মায়েরার পিছে গিয়ে বলে, আপনার বাকি টাকা। মায়েরা কথা বলতে পারছে না, তবু হালকা হেসে ছোট্ট করে বলে, দিয়ে দিন চাচা। লোকটি বাকি টাকাটা মায়েরার হাতে দিয়ে দেয়। মায়েরা মৃদু হেসে স্বরে বলে, আপনি খুব ভালো চাচা। কথাটা বলে বাড়ির দিকে এগিয়ে যায়। সিএনজিওয়ালা লোকটা সেখান থেকে চলে যায়। মায়েরা মেইন গেট ধরে দাঁড়িয়ে পড়ে। গেটের দারোয়ান রহমত চাচা মায়েরাকে এভাবে দেখে দ্রুত এগিয়ে গিয়ে বললে, ঠিক আছে মা। মায়েরা মাথা নামিয়ে বলে, চাচা ভেতরে থেকে একটু কাউকে ডাকবেন, আমি হাঁটতে পারছি না। বয়স্ক লোকটি দ্রুত দৌড়ে চলে গেল। মেইন গেট থেকে ভেতরের রাস্তার মতো বেশ অনেকটা জায়গা পেরিয়ে একদম উম, মাথায় ইরফানদের বাড়ি। রহমত ভেতরে গিয়ে রিতাকে ডেকে আনে। রিতা বাইরে এসে মায়েরাকে এভাবে দেখে অবাক হয়। সবচেয়ে অবাক হয় মায়েরাকে একা দেখে। আশেপাশে ইনিয়াকে খুঁজে। মায়েরাকে জিজ্ঞাসা করে ইনিয়ার কথা। মায়েরা মৃদু স্বরে বলে, ওরা আসবে, আমায় ঘরে দিয়ে এসো প্লিজ আপু। রিতা অসহায় চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরার থেকে সে 2 বছরের বড়। মায়েরা সেই থেকে তাকে আপু বলে ডাকে, নাম ধরে ডাকতে বলে অথচ ডাকে না। রিতা জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে ভাবি? মায়েরা কিছু বলে না, রিতাকে ধরে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। রিতা আবারও জিজ্ঞাসা করলে, মায়েরা দুর্বল কণ্ঠে তবে শক্ত গলায় বলে, আমি তোমার ভাবি নই বুঝলে, নাম ধরে ডাকতে না পারলে ডাকবে না আমায়। রিতা মুখটা একটুখানি হয়ে যায়। মায়েরা তো এভাবে কথা বলে না, কি হয়েছে? একটু পর মায়েরা ঢোক গিলে বলে, সরি আপু, ভাবি ডাক ভালো লাগে না। তুমি আমায় নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে। রিতা মৃদু হাসলো, মাথা নেড়ে বলে, আচ্ছা। মায়েরাকে রিতা মায়েরার ঘরে রেখে এসে এরপর মায়েরার কথা অনুযায়ী দ্রুত একটা টাফলিন আর পানি এগিয়ে দিলে মায়েরা খেয়ে নেয়। গা থেকে বোরকা ছেড়ে খোপা করা চুলগুলো খুলে দেয়। এরপরের মাঝে রুমা নেওয়াজ মায়রার ঘরে এসে মায়রাকে একা দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইনিয়া কোথায়? তুমি একা কেন? মায়েরা রুমা নেওয়াজের দিকে তাকালো। ভদ্রমহিলা আরও কিছু বলতে গিয়ে থেমে গেলেন। মায়েরা কেমন অস্বাভাবিক লাগলো। চোখ মুখ কেমন ফোলা আর লাল। বাম গালে চোখ পড়লে দেখলো 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। মায়েরা অতিরিক্ত ফর্সা হতে একটুখানিতে স্পষ্ট বোঝা যায়। রুমা নেওয়াজ ঢোক গেল। 1 ঘন্টা আগে ইরফানের বাবা ইরফানকে না পেয়ে রেগে বেরিয়েছে। অফিসের কাজ ছিল, অথচ ইরফান সেখানে যায়নি। তার মানে মায়েরার সাথে ছিল, আর মেয়েটাকে আবারও মেরেছে। তিনি কি বলবেন বুঝলেন না। ইরফানের বাবা যদি জানে ইরফান আবারও মায়েরাকে মেরেছে, বাবা ছেলের মাঝে একটা তো যুদ্ধ লেগে যাবে। মায়েরা গলা ঝেড়ে মৃদু হেসে বলে, কিছু বলবে মা? রুমা নওয়াজের ধ্যান ভেঙে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? আর ইনিয়া কোথায়? তুমি একা কেন? মায়েরা মুখে হাসি নিয়ে আদো আদো স্বরে উত্তর দেয়, আসলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই চলে এসেছি। আপু আসবে পরে। রুমা নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে থাকলে বেশ কিছুক্ষণ। মেয়েটা কেমন যেন, থাপ্পড় যে খেয়েছে এটা তিনি বুঝেন, আবার কেঁদেছে, কিন্তু কিভাবে হেসে কথা বলে। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে? মায়েরা অবাক হয়, কীভাবে বুঝলো? মায়েরা কিছু বোঝার আগে রুমা নেওয়াজ হতাশায় বলে, খেয়েছো? মায়েরা মাথা নেড়ে বলে, জি, এসে ওষুধ খেয়েছি। আচ্ছা শো তাহলে, ভালো লাগবে। কথাটা বলে তিনি বেরিয়ে যান। মায়েরা আর চোখে পানি। রুমা নাজ বেরিয়ে যেতে রিতা মায়েরার পাশে বলে, ভাবি ভাইজান তোমায় মারছে সেজন্য কাঁদছো? মায়েরা হেসে বলে, হুম, তার জন্য কাঁদতে আমার বয়ে গেছে। তুমি আমার ভাবি ডাক ছাড়তে পারছো না, এজন্য কাঁদছি। রিতা মানল না। মায়েরা মজা করার মানুষ সে জানে। মন খারাপ করে বলে, ভাইজান এমনিতে খুব ভালো, রাগলে একটু অস্বাভাবিক আচরণ করে। তুমি মন খারাপ করো না। মায়েরা ঝাপসা চোখ বুজে বলে, থাপ্পড় খেয়ে বাচ্চারা কাঁদে আপু, আর বড়রা কাঁদে ছোট ছোট শব্দ শুনি, কারণ এগুলোর ভার থাপ্পড়ের চেয়ে অনেক বেশি। হৃদয় ভেবাচাকা চোখে মায়েরার দিকে তাকিয়ে বলে। মায়েরা কথাটা বলে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। এরপর দেওয়ালে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বারবার মনে পড়ে ডিভোর্স ইজ বেটার। চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে। কি আশ্চর্য, তার খারাপ লাগছে কেন? ভালোই হবে, ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিলে তাকে আর মার খেতে হবে না।
কিন্তু সে চায় না ওই পাষাণ লোকটা তাকে ছেড়ে দিক। আরও দুটো থাপ্পড় দিয়ে তাকে রেখে দেওয়া যায় না? সে না হয় বোবা হয়ে থাকবে, নিজের ভাবনায় নিজের উপরে বিরক্ত হলো। থাকবে না সে। মানুষ কত ভালোবাসা পেয়ে সম্পর্ক থেকে বেরিয়ে এসে, আর সে তো শুধু থাপ্পড় খেয়ে বেরোতে পারবে না। তবু কেন কষ্ট হচ্ছে? নিজেকে সামলে কোনো রকম উজু করে বাইরে বেরিয়ে বসে বসে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের দরজা বেরিয়ে শুয়ে পড়ে। ইরফান গাড়ি নিয়ে কোথায় কোথায় যে খুঁজলো মায়েরাকে সে নিজেও জানে না। ভীষণ অসহায় লাগছে নিজেকে। মায়েরার উপর এত বেশি রাগ হলো তা বোঝানোর দায়। ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যায়। নজর রাস্তার আশেপাশে ছিল। শুদ্ধ তার গাড়ি নিয়ে খোঁজায় ব্যস্ত। ফাইজ, ইনা আর ফারাকে নিয়ে গিয়ে গেছে। রুমা নওয়াজ ইরফানের ফোনে অনেকবার কল করেছে। ইরফান কল রিসিভ করে না। উপায় না পেয়ে শুদ্ধর নাম্বারে কল দেয়। মায়েরা একা কেন বাসায় আসছিল, এরপর ইনায়া কোথায়, ইরফান কোথায়, সেসব শুনল। ভীষণ চিন্তিত তিনি ছেলেকে নিয়ে, সাথে মায়েরাকে নিয়ে। কী করবে এদের কিছুই বুঝতে পারছে না। তোর বউ বাড়ি গিয়েছে। ইরফান গাড়ির দরজা খুলে এক পা বাইরে বের করে ড্রাইভিং সিটে বসে, চোখগুলো লাল। শুদ্ধর কথা শুনে মৃদুস্বরে বলে, ওকে বাড়ি যা, রাত হয়েছে। মামা মামি দুজনে কল দিয়েছিল অনেকবার। ইরফান কিছু বলল না। শুদ্ধর হতাশার শ্বাস ফেলে বলে, এতক্ষণ যাকে মারার মতো খুঁজলি, খবর পেয়ে যাচ্ছিস না কেন? ইরফান রাগে চিৎকার করে বলে, ওর কাছে গেলে ও আমার হাতে আগে বিয়ে হিসেবে থাপ্পড় খাবে। ওর সাহস কী করে হয় এই রাতে একা একা বাড়ি যাওয়া? শুধু পাশে দাঁড়িয়ে চুপচাপ থাকলো কিছু সময়। এরপর চিন্তিত কণ্ঠে বলল, তুই কি করছিস মায়ের সাথে? ইরফান কিছু বলে না। রাগে শরীর কাঁপছে। চোখ বুজে লম্বা শ্বাস টানে। শুদ্ধ কিছুটা রেগে বলে, তুই আবার মেয়েটাকে মেরেছিস? কি চাচ্ছিস তুই বলতো? ইরফান বেশ কিছুক্ষণ শান্ত হয়ে থাকে। এরপর শক্ত গলা বলে, ওই স্টুপিডকে খুন করতে চাইছি। শুদ্ধ রেখে বলে, ইরফান তোর বোঝা উচিত, মায়েরার বয়স 15+। তোর হাফ বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে। ওকে প্লিজ সেভাবে ট্রিট কর। ওর থেকে বড়দের মতো বিহেভ এক্সেপ্টগুলো চাপা দে। নয়তো তুই চাইলে সেটাই কর, ডিভোর্স দিয়ে দে। কারণ তোদের এই রিলেশনে ফিউচার নেই। মেয়েটার জন্য আমার খারাপ লাগে। ইরফান কিছু বলল না। শুদ্ধ অবাক হয়। ডিভোর্সের কথাটা ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। সে ভাবতে বসে কিভাবে ডিভোর্স হবে। অর্থাৎ ইরফান সত্যি ডিভোর্সের ব্যাপারে ভাবছে। শুদ্ধ কিছু বলে না। এইভাবে মার খাওয়া এদের রিলেশন এমন অস্বাভাবিকতা, এর চেয়ে হয়তো ডিভোর্স বেটার হবে। মৃদু স্বরে বলে, বাড়ি যা। ইরফান আরও দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ইনিয়া গাড়িতে চিন্তিত বদনে বসেছে। মায়েরা একা একা কেন বাড়ি গেল সেই চিন্তায় শেষ মেয়েটা। তাদের সাথেই তো সুন্দর হেসে খেলে বেরিয়েছিল। কী যে হলো? তবে বাসায় পৌঁছে শুনে কিছুটা নিশ্চিন্ত আছে। ফাইজ গাড়ি থামালে ইনিয়া ফারাকে ভেতরে আসতে বলে আরেকদিন যাবে বলে। আজ এমনিতেও অনেক রাত হয়ে গেছে। ইনিয়া জোর করে না। ফাইজ ড্রাইভিং সিটে থেকে নেমে এসে ইনিয়ার পাশের ডোর খুলে দিয়ে ইনিয়া নিঃশব্দে বেরিয়ে আসে গাড়ি থেকে। ফাইজ তীক্ষ্ণ চোখে ইনিয়ার মুখপানে চায়। ইনিয়া এগোলে ফাইজ ইনিয়ার হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ইনিয়া হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ মৃদুস্বর বলে, লিট কুইন রাগ করছো? ইনিয়া কিছু বলে না। নীরব থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। ফাইজ নরম স্বরে বলে, সরি লিটিল কুইন। ইনিয়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজ গোমরা মুখ করে তার দিকে চেয়ে থাকতে চোখ নামে মিনমিন করে বলে, হাত ছাড়ুন। ফাইজ মৃদু হেসে বলে, ওকে তোমার ফোন দিচ্ছি, এবার চলবে? ইনিয়া মাথা উঠিয়ে খুশি হয়ে বলে, দিন তবে। ফাইজ চোখ ছোট ছোট করে তাকায়। ভাবনার মাঝে ফাইজের পকেটে ফোন ভাইব্রেট হয়। ডান হাতে পকেট থেকে ফোন বের করে দেখলো ইনায়ার ফোন বাজছে। একটা মেয়ের নামে সেভ করা। ফাইজ গলা ছেড়ে বলে, ফ্রেন্ডদের সাথে কি বেশি পার্সোনাল কিছু বলো? আমি শুনতে পারি? ইনায়া কি বলবে বুঝলো না। ফাইজ কল রিসিভ করে লাউড দেয়। ওপাশ থেকে গড় গড় করে একটা মেয়ে বান্ধবী বলে, বান্ধবী তোর পার্সোনাল বখাটের সাথে কেমন ডেট হলো রে? মেসেঞ্জারে মেসেজ দিলাম, সিন করিস না। সেসব থাক, এখন বল সে কি করলো? চুমু টুমু খেয়েছে? কোথায় কোথায় খেয়েছে? ইনিয়ে লজ্জায় মাটির নিচে ঢুকে পাচ্ছে না, শুধু পা উঁচু করে হাতে তার ফোন নিতে চাইলে ফায়েজ ফোন উঁচু করে ধরে। ঠোঁট টিপে হাসছে সে। দৃষ্টি ইনায়ের দিকে। ইনিয়া কাঁদো কাঁদো মুখ করে বলে, প্লিজ কল কাটুন। ফায়েজ গলা ছেড়ে ফোনের ভলিউম কমিয়ে দেয়। ফোন ইনিয়ার হাতে দিয়ে ইশারায় কথা বলতে ইনিয়া দ্রুত কল কেটে দেয়। ফায়েজ তার থুতনির পাশে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঘষে আর মিটি মিটি হাসে। ইনিয়া যেতে নিলে ফায়েজ
ইনিয়ার হাত ছাড়ে না। ইনিয়া মাথা নিচু করে বলে, প্লিজ ছাড়ুন। ফাইজ ইনিয়ার হাত থেকে ফোনটা টান মেরে নিয়ে নিল। ইনিয়া অবাক হয়ে বলে, নিলেন কেন? ফাইজ উত্তর করলো না ইনিয়ার কথায়। ঠোঁটের কোণে হাসি রেখে বলল, ডেট করলে কিস করতে হয় লিটল কুইন। তুমি তো পেকে গেছো তোমার ফ্রেন্ডদের জন্য। মনে হয় আমি পিছিয়ে পড়ে আছি। ইনিয়া কাপা গলে বলে, আমি বাড়ি যাব। ফাইজ হেসে ফেলে। ইনিয়া ফোনে কিছু কাজ করে ওভাবে হেসে ফেলে। ডোন্ট ওয়ারি, বিয়ের আগে আমি অলওয়েজ পিছিয়ে থাকবো। এরপর ইনিয়ার দিকে তাকিয়ে বলে, একটা ছোট্ট আবদার পূরণ করো, এরপর ফোন নিয়ে ভিতরে যাও। ইনিয়া চোরা চোখে ফাইজের দিকে তাকায়। ফাইজ হেসে বলে, তোমার ফোনে পাসওয়ার্ড তোমার ভয়েস শুনতে ইচ্ছে হচ্ছিল লিটল কুইন। ইনিয়া তার হাত ছাড়ানোর চেষ্টায় বলে, মাথা নাড়িয়ে বলে, হাত ছাড় না, আমি ঘরে যাব। লিটল কুইন স্পিক আপ, ফিরিয়ে দিও না। ফাইজের কণ্ঠে অতি নমনীয়। ইশারায় চোখ তুলে তাকায়। ফাইজ শীতল চোখে চেয়ে আলতো হেসে বলে, প্লিজ। ইনিয়া ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ফাইজ এভাবে আবদার কেন যায় ইনিয়া চাইলেও ফেরাতে পারে না। চোখ খিচিয়ে কাপা কণ্ঠে বলে, মাই পার্সোনাল ব্যাড বয়। ফাইজ ফিসফিসে বলে, এটা তো তোমার পার্সোনাল ব্যাড বয় মাই লিটল কুইন। ইনিয়া দ্রুত বলে, আমার ফোন দিন। ফাইজ ইনিয়ার হাতে ফোন নিয়ে ইনিয়ার হাত ছেড়ে দেয়। ইনিয়া ছাড়া পেতে দ্রুত পায়ে বাড়ির ভিতরে যায়। পিছু ফিরে তাকায় না। ফাইজ মুখ গোল করে শ্বাস ফেলে মৃদু হেসে বিড়বিড় করে, আর সহে না এ অপেক্ষা। এটা কখন কিনলে? তোর বয়ফ্রেন্ড দিয়েছে? ফারা ভুরু কুচকে বলল, আমার বয়ফ্রেন্ডকে? ফাইজ ফারার হাতে ফোন প্যাকেজ হাতে নিয়ে বলল, সেটা তুই জানিস। তুই আমার ছিচকা দিনে কেন বলতো? ফারা রেগে বলে, আর তুমি এত বিয়ে পাগল কেন বলো তো? ফারার কথায় ফাইজ থতমত খেয়ে যায়। বেয়াদব বোন, শুধু বড় ভাইয়ের পিছনে লাগে। ফাইজ তার ঘরে যেতে যেতে বলে, ইরফানের বউয়ের এক্সাম শেষ হয় না কেন বুঝি না। বোর্ডের মাস্টারগুলো মির্জাফর হতে চাইছে নাকি? ফারা বোকা চোখে তাকিয়ে দেখলো ফাইজের দিকে। পাগল নাকি তার ভাই? কি বলে নিজেই জানা। হাতের প্যাকেটটা নিয়ে ঘরে যা। এই তো শুদ্ধর হাতে ছিল। ঘরে গিয়ে আগে পুরো ফোনের প্যাকেজিং খুলল। একদম নতুন। তবে এটা কেনার পর একবার খোলা হয়েছিল। এরপর আবার আগের মতো করে রেখেছে। ফারা বুঝলো। ভেতর থেকে ফোনটা বের করে উল্টে পাল্টে দেখলো। বুক ধুকপুক করছে। এটা শুদ্ধ ভাইয়ের কেনা ফোনটা। কিন্তু কিছু বলল না। এটা সামিয়া নামের ওই মেয়েটার জন্য কিনছে। হঠাৎ ফোন শব্দ করে বেজে ওঠে। তবে ফোনের সেট করা রিংটন ভয়েস। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি ফারা, শুনছো? এই ফারা, ভালোবাসি কিন্তু। হাজারো আবেগে মেশানো কোমল সুরে কয়েকটি শব্দ, যে কণ্ঠ শুদ্ধর। ফারার হাত কাঁপছে। কল করছে শুদ্ধ ভাই। আর রিংটন এটা। বারবার একই সুরে বাজছে। ফারা ঢোক গিলছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। সেকেন্ড বার কল আসলে ফারা কল রিসিভ করে ধীরে ধীরে ফোন কানে ধরে চোখ জোড়া পানি টই টই। উপাস থেকে শুদ্ধ বলে, ফারা, আমার হবু বউকে ফোন দিতে গিয়ে তোমার কাছে চলে গেছে মিস্টেক। এখন কি করি বলো তো? ফারা কাতর গলায় ফুপিয়ে বলে, শুদ্ধ ভাই? শুদ্ধ ঠোঁট টিপে হেসে আবেগপ্রবণ গলা বলে, এই তো আমি। আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ শব্দ করে হেসে বলে, ভালোবাসাটা তবে পেয়েই গেলাম আমি ফারা, বুঝেছো? ফারা কথা বলতে পারে না, ফোপায়। শুধু প্রাণ খোলা হাসি আসে। একটু পর থেমে বলে, ওহে লাবণ্যময়ী, আর একটু শব্দ করে কাঁদবে প্লিজ। ফারা নাক টেনে কল কেটে দেয়। ওয়ালপেপারে ভেসে ওঠে তার কান্না ভেজা মুখ। আর তার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। পিকটা সাইড থেকে তোলা। ফারা হঠাৎ কান্নার মাঝে হেসে ওঠে। আবারও ফোন রিং হয়। ভালোবাসার খেলাটায় আমি জিতে গেছি ফারা, শুনছো? এই ফারা, ভালোবাসি কিন্তু। ফারা মন দিয়ে শুনছে কথাগুলো, কিন্তু কল রিসিভ করে না। চোখ মুখ লাল, তবে মুখোভাবে উজ্জ্বল খুশির ঝিলিক। রাত প্রায় 1টার কাছাকাছি। ইরফান বাড়ি এসে চাবির সাহায্যে লক খুলে ভেতরে যায়। ডাইনিংয়ে বসে তারেক নেওয়া ছেলের অপেক্ষায় ছিল। ইরফানকে পোশাকবিহীন দেখে তিনি বিস্ময়ে তাকালেন। এগিয়ে এসে বললেন, তোমার এই অবস্থায় কেন? ইরফান তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কাজ ছিল মানে? এভাবে উদাম গায়ে বাইরে থেকে কি কাজ করে আসলো? ইরফান ভদ্রলোক বুঝলেন না। তারেক নওয়াজ মূলত ইরফানের অফিসে না যাওয়ায় রেগে আছে। মায়ের ব্যাপারে তিনি জানেন না। ইরফান অফিসে যাবে বলে যায়নি।
রেগে বলে, তুমি কি পণ করেছিল আমাদের বিজনেসের ধস নামিয়ে ছাড়বে? ইরফান বিরক্ত হয়, সিঁড়িতে উঠতে উঠতে বলে, নেক্সট ডে সব সামলে নেব, ডোন্ট ওয়ারি। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে তার ঘরে চলে যায়। তারেক নওয়াজ ফোঁস করে শ্বাস ফেলল। এই ছেলে তার ভালো হবে না। তিনি হতাশ হলেন। সামলে নিবে বলছো, যখন নিবে সামলে, যখন যা মনে হবে তাই করবে, বলে লাভ নেই। এই যেমন মায়েরাকে এনে রেখেছো, এক্সামের মাঝে কেন আনলে তার কারণ বলনি। তিনি কাজে ব্যস্ত থাকায় মায়েরার সাথে তার সেভাবে কথা হয়নি, ফলে শুনতেও পারেনি কেন এনেছে মায়েরাকে। বিরক্তি হয়ে তার ঘরে চলে যায়। ইরফান তার ঘরে গিয়ে শাওয়ার নেয় 30 মিনিট সময় নিয়ে। চোখে রাগের আভা। যখনই ভাবছে মায়েরা এই রাতে একা একা এই পথ এসেছে, তখনই তার মাথা পুরো গরম হয়ে যায়। নিজেকে সামলাতে চায় কিন্তু ব্যর্থ। ইচ্ছে করছে আগেও স্টুপিডকে গিয়ে থাপ্পড় দিয়ে রাস্তাঘাটে একা ঘোরার স্বাদ মেটাতে। শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। একটা কালো ট্রাউজার পরে নিল, তবে শরীরে কিছু জ্বলে না। উদ্দাম শরীরে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে মায়রার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে সামলানোর চেষ্টা করে। দরজা ঠেলে ভেতরে চোখ পড়লে মুহূর্তে চোখ জোড়া শীতল হয়ে যায়। রাগ আপনা আপনি নিভে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভিড়িয়ে দেয়। ঘরের লাইট জ্বালিয়ে ঘুমিয়েছে কেন বুঝলো না। ধীর পায়ে এগিয়ে এসে মায়রার মাথায় হাত রাখে। গম্ভীর চোখে দৃষ্টি অবদ্ধ করে মায়রার মুখপানে। মায়েরা ইরফানের ঘরে ঠিক যেভাবে ঘুমিয়েছিল আজও সেভাবে ঘুমিয়েছে। দরজা বরাবর মাথা রেখে বিছানার কিনারায় মাথা রেখে চুলগুলো ছেড়ে দেওয়া, যা মেঝেতে শুয়েছে। ফ্যানের বাতাসে মেঝে ছুঁয়ে থাকা চুলগুলো মৃদুভাবে এলোমেলো। মায়েরা বাম গালে চোখ পড়লে ইরফান ঢোক গেলে পাঁচ আঙুলের দাগ স্পষ্ট। চোখ বুজে শ্বাস ফেলে। একটু পর মায়েরার মাথার কাছে ডান পা ভাঁজ করে বসে। সামান্য ঝুঁকে মায়েরার বাম গালে তার ডান হাতের আঙুলগুলো ছোঁয়ালে মায়েরা ঘুমের মাঝে কেঁপে ওঠে। ইরফান মায়েরার বদ্ধ চোখের পাতা দৃষ্টি দেয়। ফুলের পাপড়ির ন্যায় মসৃণ ফর্সা দীর্ঘ চোখের পাতায় ডান হাতের বুড়ো আঙুল দ্বারা আলতো করে ছুঁয়ে দেয়। মায়েরা ঘুমের ঘোরে ডান কাত হয়ে ইরফানের দিকে হেলে আসে। ইরফান মায়রার পুরো মুখটা নিখুঁতভাবে অবকলন করে। দৃষ্টি ঘুরিয়ে ডান গালে চোখ স্থির করে। ফর্সা গালে লালচে দাগগুলোর দিকে অসহায় চোখে চেয়ে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর বসা থেকে উঠে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এসে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে হাত ভর্তি করে। আবার মায়েরার পাশে বসে আলতো হাতে মায়েরার গালে বরফ রাখিয়ে দেয়। মায়েরা কেঁপে ওঠে। এগিয়ে এসে তার হাতের কাছে ইরফানের বাঁ হাত পেয়ে হাতের তালুর উপর ডান হাত রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে। ইরফান ঝুঁকে আছে মায়রার উপর। মায়রার মুখের দিকে চেয়ে ডান হাতে আবারও মায়রার গালে বরফ লাগিয়ে দেয়। এরপর মায়রা আর নড়ে না। ইরফান সময় নিয়ে বরফ দিয়ে দিল মায়রার গালে। এরপর ডান হাতে ছোট ছোট বরফের টুকরোগুলো ছুঁড়ে ফেলে। ভেজা গালে চুলের কিছু অংশ হেলে আসতে দেয়, বাড়িয়ে তা কানের পিঠে গুঁজে দেয়। ঢোক গিলে মুখটা নামিয়ে ভেজা গালে ঠোঁট দাবায়। কতক্ষণ যে এভাবে থাকলো তার কোনো ইয়ত্তা নেই। মায়েরা নড়ে উঠলে ইরফান মায়েরার গাল থেকে ঠোঁট সরিয়ে নেয়। মাথা খানিকটা উঁচু করে মায়েরা ফোলা ফোলা মুখ চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়েরার কানের কাছে মুখ নিয়ে গলা নামিয়ে মৃদুস্বরে বলে, সরি ফর দ্যাট। কথাটা বলে কানের পিঠে শব্দ করে চুমু খায়। মায়েরা ঘুমের মাঝে ফুঁপিয়ে ওঠে। ইরফান দ্রুত মায়েরার মুখের দিকে তাকায়। চোখ বন্ধ, কি যেন বিড়বিড় করলো। ইরফান আর একটু এগিয়ে গেল। আদো আদো স্বরে শুনতে পায়, বাবা মেলায় যাওয়ার কথা বলে ফাঁকি দিয়ে আকাশে চলে গেলা, বাবা বাবা। কথাগুলো খুব অস্পষ্ট। বদ্ধ চোখের কোণে ঘেঁষে পানি গড়তে থাকে। ইরফান বাঁ হাতে মায়েরার ডান গাল পেতে রাখায় ইরফানের হাতের তালুতে টুকটুক করে মেয়েটার চোখের পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে মায়েরার দিকে চোখে মুখে অসত্য ভিড় করে। মায়েরাকে চিৎ হয়ে শোয়। মুখ নামিয়ে মায়েরার ডান চোখের কিনারে ছোট্ট করে একটা চুমু আঁকে। বাঁ হাতে মায়েরাকে বা চোখের কোণে মোছে। এরপর মায়েরাকে কোলে তুলে লম্বা করে বালিশে শুয়ে দেয়। উঠে গিয়ে ঘরের লাইট অফ করে দেয়। বাম কাতে হয়ে মায়েরা পাশে শুয়ে পড়ে। মায়েরার পেট জড়িয়ে মায়েরাকে টেনে মায়েরার পিঠে তার বুক লাগিয়ে শুয়ে দেয়। এরপর মায়রার পেট থেকে হাত সরিয়ে নেয়। হাত বাড়িয়ে মায়রাকে আর ধরল না। দুহাত আড়াআড়িভাবে বুকে ভাঁজ করে নেয়। লম্বা শ্বাস টেনে চোখ বুজল। ফ্যানের বাতাসে মায়রার চুলগুলো ইরফানের মুখের উপর লুটোপুটি খায়। ইরফান সরল না।
চুলে উঠে গিয়ে তার স্বভাব ছিল ফ্যান অফ করে এসি ছাড়লো। চোখ মুখ শক্ত হয়ে গেল। সকাল সকাল চিৎকার চেঁচামেচিতে মায়ের ঘুম ভাঙলো। পিট পিট করে চোখ খুলে তাকায় মায়েরা। ঘরময় দিনের আলো, ঝাপসা আলো দেখে বুঝলো সকাল হয়ে গেছে, কিন্তু সে জায়গা পায়নি। এমন জোরে জোরে কথা বলছে কে? ধীরে ধীরে বিছানা থেকে নেমে ভিড়ানো দরজা খুলে বাইরে নজর দিয়ে ইরফান আর তারেক নওয়াজকে মেন গেটে দাঁড়িয়ে কথা বলতে শোনা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট শোনা যাচ্ছে মায়রাকে রেখে দ্রুত ফিরবে। ইরফান গম্ভীর গলা বলে, সরি, ওকে নিয়ে যেতে পারবো না। তারেক নওয়াজ রেখে বলে, পারবে না মানে? তাহলে এনেছিলে কেন? কাজ ছিল। মায়রাকে দিয়ে কি কাজ তোমার? কাজ করেছো ভালো কথা, এখন ওকে রেখে এসো। ওর এক্সাম ভুলে গেছো? ইরফান বিরক্তিতে মাখা কণ্ঠে বলে, তুমি রেখে এসো, আমি অফিসে কাজ সামলে নেব, ডোন্ট ওয়ারি। তারেক নওয়াজ নিজেকে শান্ত করে। তার ভাবনা, মায়েরা আর ইরফান একসাথে থাকলে তাদের সম্পর্কের উন্নতি হবে। মায়েরা রিলেটেড কাজগুলো তিনি ইরফানের কাঁধে দিতে চান। অতঃপর বলেন, মায়েরাকে তুমি রেখে আসবে, এটাই আমার শেষ কথা। ইরফান রেগে চিৎকার করে ওঠে, বলছি ওই স্টুপিডকে রেখে আসতে পারবো না। গলায় বাচ্চা ঝুলিয়ে দিয়েছো, চুপ আছি। আর বাড়াবাড়ি করবে না, আমাকে শান্তিতে থাকতে দাও। কথাটা বলে হনন করে বাইরে বেরিয়ে যায়। তারেক নওয়াজ কী বলবেন বুঝলো না। নীরব চোখে চেয়ে রইল শুধু ছেলের প্রস্থানে। তিনি ছেলেকে নিয়ে হতাশ, তবে মায়ের আর কী হবে? মায়েরা ধীর পায়ে ঘরের ভেতরে আসে। এরপর দরজার ছিটকিনি লাগিয়ে পানিতে টইটুম্বর চোখ থেকে দুফোঁটা জলের কণা টুপ করে গড়িয়ে পড়ে। দেওয়াল ঘড়িতে দেখলো সকাল 6টা বাজে। ওয়াশরুমে গিয়ে উজু করে নামাজ পড়ে নেয়। এরপর গায়ে বোরখা জড়িয়ে নেয়। সাথে এমনিতে কিছু আনেনি, তাই আর নিতে হলো না। হাতে পার্স নিয়ে ঘর থেকে বের হয়। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস পেল। একটু এগিয়ে গিয়ে রিতাকে পেয়ে বলে গেল, আপু, এখানে কাউকে বলবে না আমি যাচ্ছি, আমি পৌঁছে বাবাকে কল দেব। রিতা ডাইনিং টেবিলের উপর কাচের গ্লাস রেখে অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? মায়েরা মৃদু হেসে বলে, গ্রামে। তুমি এক্ষুনি কাউকে বলো না প্লিজ। রিতা অবাক হয়ে বলে, এত দূরের রাস্তা তুমি একাই যাবা? দাঁড়াও, আমি চাচারে বলি। মায়েরা রিতার হাত আটকে বলে, বলো না আপু, আমি পারবো। একা চলতে না শিখলে রাখলে পরে প্রবলেম হয়। লাস্ট কথায় কেমন মলিন গলায় বলল। এরপর আবার মৃদু হেসে বলে, আমার এক্সাম আছে বুঝলে, গ্রামে গিয়ে পড়বো, এখানে বই নেই, আসছি আপু। কথাটা বলে ডান হাতে একটা পার্স নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে সামনে তাকালে মেন গেট দিয়ে ইরফানকে ঢুকতে দেখে। মাথা নিচু করে ইরফান এগিয়ে আসছে। মায়েরা ঢোক গেলে তাকে দেখে নিলে এই লোক যে কি করবে সে সব ভাবতে চায় না, তবে লোকটার সামনে পড়তে চায় না, একটুও চায় না। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলে গম্ভীর গলা বলে, কোথায় যাচ্ছ? মায়েরা উত্তর করল না। ইরফান পাশ কাটিয়ে দুপা এগোয়। ইরফান ডান হাত দিয়ে মায়েরাকে টেনে তার সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় যাচ্ছ? মায়েরা চোখ জোড়া পানি ভেজা, তার মাথা নিচু। সেভাবে হাত ছড়ানোর চেষ্টা করছে। ইরফান হাতের বাঁধন আরো শক্ত করে বাঁ হাতে মায়ের কোমর জড়িয়ে ধরে, সাথে চেপে ধরে। ডান হাতে মায়ের থুতনি উঁচু করে প্রশ্ন করে, স্টুপিড গার্ল, কিছু জিজ্ঞাসা করছি আমি। মায়েরা কিছু বলে না, উল্টে নিজেকে ছাড়িয়ে নিতে চায় ছটপট করে। ইরফান রাগ যেন তত্তর করে বেড়ে উঠছে। গতকাল রাতে একা বাসায় ফিরছে, সেই রাগ যেন আবার জেগে উঠল আজ আর একা বাইরে বেরোতে দেখে। কোনো কথা না বলে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ছটপটায়, তবে কথা বলে না। ইরফান শক্ত মুখাবয়বে ভেতরে যায়। ডাইনিংয়ে তারেক নওয়াজ, রুমা নওয়াজের সাথে রিতা। মাত্র ঘর থেকে আসলো তারা। ইরফানের কোলে মায়েরাকে দেখে তিনজনের চোখে মুখে বিস্ময়ে ভর করে। তারেক নওয়াজ অবাক হয়ে বলে, মায়েরাকে কোথায় নিয়ে যাচ্ছ? মায়েরা তারেক নওয়াজের গলা পেয়ে শান্ত হয়ে যায়। ইরফানের বুকে মুখ ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নওয়াজ ভয় পায়। গতকাল ইরফান মায়েরাকে মেরেছে, এটা তার স্বামীকে বলেনি। এখন ইরফান আবার কোনো কারণে রেগে আছে কি না, আবার যদি মারে। অতঃপর বলে, ইরফান, ওকে নামিয়ে দে, কিছু বললো না। ইরফান শুনল না কারো কথা। তারেক নওয়াজ ভুরু কুঁচকালো। মায়েরার পরনে বোরকা, আর মেয়েটা কেমন যেন শান্ত হয়ে আছে। কিছু একটা ভেবে চুপ থাকলো। সাথে রুমা নওয়াজকেও থামতে বলল। তারেক নওয়াজ অভিজ্ঞ চোখে মায়েরা আর ইরফানের প্রস্থান দেখলো। রুমা নওয়াজ তার স্বামীর দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলে, আটকালেন না কেন? যদি আবার মারে? তোমার ছেলের বিশ্বাস নেই।
তারেক না সোফায় বসে চায়ের কাপে চুমুক দিছে। কিছু জল্পনা কল্পনা করলে মারলে এখানেই বাঁধত, ঘরে নিয়ে যেত না। একটু থেমে আবারও বলে, তোমার ছেলে মায়রাকে কেন এনেছে জানো? কেন এনেছে? মায়রার এজমা। এজন্য ওর ফ্রেন্ড সীমান্তের কাছে নিয়ে গেছিল, শুদ্ধর কাছে কল করেছিল। রুমা নওয়াজ বিস্ময় নিয়ে তাকালো তার স্বামীর পেটে, মুখ ফসকে বলে দেয়, কিন্তু কালকে যে ইরফান মায়রাকে আবার মারলো। কথাটা শুনে তারেক নওয়াজ অবাক হয়ে যায়। রুমা নওয়াজ নিজেও কথাটা বলে থতমত খেয়ে যায়। তারেক নওয়াজ বসা থেকে উঠল, হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে গট গট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রুমা নওয়াজ কপাল চাপড়ে, কি দরকার ছিল বলার? অসহায় চোখে স্বামীর পিছু পিছু যায় আর ডাকে, কিছু বলো না, দাঁড়াও। ইরফান দ্রুত পায়ে তার ঘরে গিয়ে ঘরের দরজা লক করে, মায়রাকে নামিয়ে টান দিয়ে হিজাব খুলে ফেলে। জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রার মুখ জুড়ে ভীতি, চোখ থেকে পানি গড়ায়। তারেক নওয়াজ রেগে গট গট পায়ে ইরফানের ঘরে অনবরত সামনে দাঁড়ায়, অনবরত দরজায় থাপ্পড় দিতে থাকে। ইরফান, দরজা খুলো, মায়রাকে বের হতে দাও। দরজার বাইরে বাবার ডাকে ইরফানের মাথায় যেন দাউ দাউ করে জ্বলতে থাকে। চিৎকার করে বলে, বাবা এখান থেকে যাও, আমায় রাগিও না। তারেক নওয়াজ রেগে বলে, খবরদার মায়রাকে মারবে না, আমি বলছি দরজা খুলো। ইরফান দু হাতে মাথার চুল টেনে বলে, আমার ওয়াইফকে আমি মারবো, কাটবো, সময় মতো আদর করবো, যা ইচ্ছে করবো, তুমি যাও এখান থেকে। তারেক নওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে যায়। পাশ থেকে রুমা নওয়াজ তার স্বামীর হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, এসো, তুমি তো বললে ইরফান কর্মকাণ্ড, এখন নিজেই বাচ্চাদের মতো আচরণ করছো। তারেক নওয়াজ রেগে বলল, তাই বলে ছেলেটা মেয়েটাকে মারবে? এই ছেলে কবে মানুষ হবে? রুমা নওয়াজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলল। এদিকে ইরফান হঠাৎই ডান হাতে শক্ত করে মায়ের গাল চেপে চিৎকার করে বলে, এই পুচকি, এত সাহস কোথায় পেয়েছে? আনসার মি, একা একা কোথায় যাচ্ছিলে? মায়েরা কথা বলে না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্কিপ আপ, রেডি হয়েছে কেন বলো? ইরফান শক্ত কথায় মায়েরা কেঁপে ওঠে, তবু কোনো কথা বলে না। মায়েরাকে চুপ থাকতে দেখে ইরফান রেগে মায়েরার গালে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায়। বাম গালে স্পষ্ট এখনো জল। মায়েরা চোখ বুজে নেয়। বদ্ধ চোখের পাতে বেয়ে ঝপঝপ করে পানির কণা বেরিয়ে আসে। ইরফান মায়েরার মুখ পানে চেয়ে মায়েরার গাল ছেড়ে দেয়, বা হাত নামিয়ে নেয়, যেটা থাপ্পড় মারতে উঠেছিল। অবাক হয়ে মায়েরাকে কথা বলতে না দেখে ঢোক গিলে দু হাতে আজলায় মায়েরার দু গাল নিয়ে নরম গলায় জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? মায়েরা কিছু বলে না, নীরবে অশ্রু ঝরে চোখ দিয়ে। ইরফান মায়েরার পুরো মুখ অবকলন করে, কান্নার দাপুটে পুরো মুখ কেমন লাল হয়ে গেছে। আবার নরম গলে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিলে? মায়েরা এবারও কথা বলে না। ইরফান রেগে যাচ্ছে, ফুস করে শ্বাস ফেলে নিজেকে সামলে ধমকে বলে, স্টুপিড, কথা বলো, রাগিও না আমায়। মায়েরা তবুও কথা বলে না। ইরফান এদিক ওদিক পায়চারি করে রাগে দরজায় লাথি বসে একটা। মায়েরা কেঁপে ওঠে, মাথা নিচু করে থাকে। ইরফান দু হাতে মাথার চুল টেনে ধরে, এরপর মাথা তুলে মায়েরার দিকে তাকায়। গায়ে বোরখা জড়ানো, মাথার চুল এলোমেলো হয়েছে, চোখ মুখের অবস্থা কেঁদে কেটে খারাপ হয়ে গেছে। ইরফান এগিয়ে এসে মায়েরার কোমরে বা হাতে জড়িয়ে নিজের সাথে চেপে খসখসে ডা- ডান হাত মায়েরার নরম গালে রেখে মৃদু স্বরে বলে, সবসময় আমায় রাগিয়ে দাও কেন? কখনো কমিয়ে তো দিতে পারো। ইরফানের কণ্ঠ অতি নরম। মায়েরা পিট পিট করে চোখ মেলে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা হঠাৎ ইরফানের দু হাতে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, আমি আমার গ্রামে যাব, থাকবো না এখানে আমি। ইরফান তো তার থেকে এক চুল সরাতে পারে না, উল্টে ইরফান রেগেই মায়েরাকে আরো শক্ত করে খাটিয়ে নিজের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলছে, আর ইউ ম্যাড? একা যাচ্ছিলে? কোনো আইডিয়া আছে একা একা বাসে গেলে কী অবস্থা হতো? মায়েরা রেগে বলল, তো কার সাথে যাব? আমায় রেখে আসার মানুষ নেই, ছাড়ুন আমায়, আমি একাই যাব। এরপর স্তম্ভিত হয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরাকে ছেড়ে দু হাতে মায়েরা চোখের পানি মুছে দিয়ে বলে, স্টপ ক্রাইং, আমি রেখে আসবো। একটু আগেই তো বললেন আমাকে নিয়ে যেতে পারবেন না। ইরফান ভুরু কুচকে বলে, এখন বলছি নিয়ে যাব। মায়েরা তার গাল থেকে ইরফানের হাত ঝাড়া দিয়ে বলে, যাব না আপনার সাথে, আমি একাই যাব। ইরফান চোখ গরম করে তাকায় মায়েরার পানে, দু হাতে মায়েরাকে শক্ত করে চেপে ধরে বলে, আমি বলছি মানে আমার সাথে যাবে। ইউ আর এ ডেঞ্জারাস গার্ল, তাই চেয়েছিলাম একা থাকো, বাট তুমি তো একটা স্টুপিড। মায়েরা ইরফানের হাত ধরে টেনে ছাড়াতে চায়, তবে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে পারে না। রেগে বলে, যাকে
ডিভোর্স দিবেন তার আশেপাশে থাকছেন কেন? এত ভাবতে হবে না, ছাড়ুন বলছি। কথাগুলো বলতে বলতে চোখ থেকে টপাটপ পানি গড়িয়ে পড়ে। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? কাকে ডিভোর্স দিব? মায়েরা বিরক্ত হয়। এতটাই ভ্যালুলেস সে, এই লোকটা এটাও মনে নেই যে তাকে ডিভোর্স দিতে চায়। মায়েরা বিরক্ত করে বলে, আপনি আমাকে ডিভোর্স দিবেন? কথাটা বলার সাথে সাথে ইরফানের ডান হাতে মায়েরা গাল চেপে রাগান্বিত সে বলে, কে বলছে এটা? মায়েরা ব্যথা পায়। ইরফান হাত সরাতে চায় তবে পারে না। ওভাবেই বলে, আপনি নিজেই বলেছেন, ছাড়ুন আমায়। ইরফান মায়েরা চেপে ধরা রাখায় গালে হাত রাখায় শিথিল করে বলে, গম্ভীর গলে বলে, তুমি কি চাও? মায়েরা অবাক হয় ইরফানের কথায়। এই লোকটার কি হয়েছে? কেমন করে যেন কথা বলছে। ভাবনার মাঝে রেগে বলে, কি চাই মানে? ডিভোর্স চাই। আপনার মতো হার্টলেস মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। ইরফান তীক্ষ্ণ চোখে দেখে দাঁতে দাঁত চেপে বলে, ইহু জীবনে পাবে না। হার্টলেস মানুষের সাথে থাকতে হবে। দিবা স্বপ্ন দেখা বাদ দাও, মন দিয়ে পড়াশোনা করো স্টুপিড। এসব ফালতু চিন্তা মাথায় কে ঢুকেছে? অল্প বয়সে পেকে খেলে যা হয়। পুচকে মেয়ে, 10 লাইন বেশি বুঝো। পাবলিক হলে একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। কথাটা বলে মায়েরা চোখের পানি মুছে দিয়ে শান্ত গলা বলে, ডোন্ট ক্রাই। বিকালে রেখে আসবো। বাইরে এক পা রেখেছো তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মায়েরা ফুপিয়ে কেঁদে ওঠে, মাথা নিচু তার। ইরফান বিচলিত করে বলে, হোয়াট হ্যাপেন? কাটছো কেন? মায়েরা কিছু বলে না। ইরফান মায়েরাকে কোলে তুলে বেরিয়ে বসিয়ে দেয়। মায়েরা রেগে ইরফানকে ধাক্কা দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। হঠাৎই মায়েরাকে সাপটে ধরে শুয়ে পড়ে। কানের কাছে ফিসফিস করে, জ্বালিও না। কথাটা বলে মায়েরার মাথায় গাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। মায়েরা কেঁপে ওঠে, কান্না মাখা গলা বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান চোখ মেলে মায়েরার দিকে তাকায়। বা হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়েরার মুখ মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, ঘুমাও। মায়েরা কান্না ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ঘুমাও মানে? মনে হচ্ছে সে ছোট বাচ্চা। কাঁদছে বলে তাকে ঘুম পাড়ছে। মোছড়ামুছি করতে বললো, আমায় ছাড়ুন, আমি গ্রামে যাব, ঘুমাবো না। ইরফান শুনল না মায়েরার কথা। শক্ত করে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে রাখলো। মায়েরা আরও কান্না পাচ্ছে। এই লোক এমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। বা হাতে ইরফানকে বুক ঠেলে বলে, ছাড়ো না আমায়, দম বন্ধ লাগছে। ইরফান চোখ মেলে তাকায়, গম্ভীর গলা বলে, বমি করতে চাইছো? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। গতকালের কথা মনে পড়তে ঢোক গেল। দ্রুত পায়ে চোখ বুজে নামিয়ে নেয়। ফলস্বরূপ ইরফানের বুকে মুখ ঠেকে ইরফান মায়েরাকে দেখে ঠোঁট বাঁকিয়ে একটু হেসে চোখ বুজে নেয়। মায়েরার ঘাড়ে ইরফানের গরম নিঃশ্বাস ফুটে। মেয়েটা কেমন হাঁসফাঁস করে মিনমিন স্বরে করে বলে, দূরে সরুন। ইরফান চোখ বুঝেই গম্ভীর গলা বলল, নো, আই উইল স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা রেগে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না। আমায় এভাবে ধরে রেখেছেন কেন? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়েরা দিকে, রেগে বলে, বিকজ ইউ আর আ মাঙ্কি। ছেড়ে দিলে বাদরামি স্টার্ট। সো ডোন্ট শাউট। 1 আওয়ার ঘুমাবে। দা অফিসে যাব। আর একবার ডিস্টার্ব করছো তো বমি করলে এটা খাওয়াবো। লাস্টের কথা মায়েরা গোলাপি ঠোঁটের দৃষ্টি রেখে বলে। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। হঠাৎই ইরফান তার একদম মুখের সামনে এসে বাঁ হাতে নিজের ঠোঁট চেপে ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরা চোখের দিকে তাকালো, মৃদু স্বরে ঠান্ডা গলা বলে, কিচ্ছু করবো না, ডিস্টার্ব করো না। কথাটা বলে চোখ বুজে নেয়। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে, মিনমিন করে বলে, আমার গরম লাগছে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে আরও শক্ত হাতে চেপে দাঁতে দাঁত কেচে বলে, স্টুপিড, আমায় না জ্বালালে তুমি শান্তি পাও না। মায়েরা চোখ পিটপিট করে তাকায়। ইরফান মায়েরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে পাওয়ার একদম লো করে দেয়। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ইরফান ঝড়ের বেগে মায়েরাকে বিছানার সাথে চেপে ধরে রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে বাথরুমে অফ করো। মায়েরা অবুঝ গলে বলে, আপনার সাথে থাকলে আমার গরম লাগছে, আমি কোথাও যাব না, প্লিজ ছেড়ে দিন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে মায়েরাকে জড়িয়ে চোখ বুঝলো, মৃদু স্বরে বলে, আর লাগবে না। 5 মিনিটের মধ্যে ঠান্ডায় মায়েরা শরীর কাঁপন ধরে, নিজেকে গুটিয়ে নিয়ে যায়। ইরফানের দিকে চেকে আসে। ইরফান চোখ লেগে যায়। ঘুমের ঘরে মায়েরাকে 2 হাতে আরেকটু টেনে নিল নিজের দিকে। মায়েরা কান্না পাচ্ছে, মনে হচ্ছে বড় পড়ছে। আর তার তো দিনে ঘুমানো অভ্যাস নেই, এখন ঘুম আসছে না। মাথা তুলে নিলে ইরফানের চোয়ালের সাথে জোরে ধাক্কা লাগে মায়েরার মাথা। ইরফানের যা একটু চোখ লেগেছিল ছুটে গিয়ে মুহূর্তে মায়েরাকে ছেড়ে চিৎ হয়ে শোয়। কাঁচা ঘুম তো ভেঙেছে, কিন্তু রাগ মাথা চাড়া দিচ্ছে। বিরক্তিতে কপালে অসংখ্য ভাঁজ ফেলে।
ডান হাতে তুলে চোখের উপর রাখে। ইরফান ছেড়ে দেওয়ায় মায়েরা যেন আরও ঠান্ডা লাগছে। মায়েরা ইরফানের দিকে চেপে গেলে মিনমিন করে বলে, ঠান্ডা লাগছে। ইরফান মুখ বুঝে রাগ গিলতে চাইল, তা আর হলো না। ঝট করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসে টান মেরে মায়েরাকে তুলে রাগান্বিত স্বর বলে, হোয়াটস ইউর প্রবলেম? তুমি ঠিক করে নিয়েছো আমাকে শান্তি দিবে না? মায়েরা ভয় পেয়ে যায়। অনবরত ঢোক গেলে ইরফান মায়েরাকে টেনে বেড থেকে নামায়। হাত ধরে টেনে দরজার বাইরে মায়েরাকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, আমার সামনে আরেকবার আসলে থাপড়িয়ে দাঁত ফেলে দেবে, স্টুপিড। আই ওয়াজ রাইট, ডিভোর্স ইজ বেটার। কথাটা বলে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়েরা তবদা খেয়ে যায়। ইরফান লাস্ট কথাটা চোখ ভিজল, বিড়বিড় করে বলল, পাষাণ লোক। নিজের দিকে খেয়াল করে দেখলো হিজাব নেই। হিজাব তো ভিতরে, এখন কি করে? মাথার চুল দুভাগ করে দুপাশে আনে। এগিয়ে গিয়ে নিচের নজর করলে দেখলো ডাইনিংয়ে কেউ নেই। এমনিতে বাসায় কেউ নেই, মূলত তারেক নওয়াজ ডাইনিংয়ে কিনা দেখলো। দেখতে না পারে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। সিঁড়িতে তার পার্স পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়। এরপর এক দৌড়ে তার ঘরে যায়। দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেওয়াল ঘড়িতে দেখলো 8:30 বাজে। দীর্ঘশ্বাস ফেলল। আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়। এরপর পার্স হাতে নিয়ে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ডিভোর্স ইজ বেটার কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ডান হাত তাই বুঝে নেয়। পায়ের গতি বাড়ে। মেন গেটে রহমত চাচা মায়েরাকে একা থেকে জিজ্ঞাসা করে, কিন্তু যেচে কিছু অবাক হলো, কিন্তু যেচে কিছু জিজ্ঞাসা করলো না। মায়েরা বাস স্ট্যান্ডে একটা টিকিট কেটে দাঁড়িয়েছে এক কোণে। কেমন যেন ভয় ভয় লাগছে। এর আগে কখনো এভাবে একা বেরোনি। ইরফানের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে। এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। ভাববেন না সেটা আর কথা। কিছুক্ষণ পর একটা বাস এসে থামলো। মায়েরা উপরে উঠে বসে। তার নির্দিষ্ট সিটে বসে পড়ে। জানালার কাছে বাস ভর্তি মানুষ। মায়েরা ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে, শহরে এভাবে একা একা চলাচল করে না। ইনিয়া তার ঘর থেকে বেরিয়ে মায়েরার ঘরের কাছে আছে। আজ উঠতে একটু লেট হয়েছে। গতকাল মায়েরা ঘুমিয়ে যাওয়ার আর কথা হয়নি। গতকাল কী হয়েছিল, কেন একা একা চলে আসলো, সেসব নিয়ে কথা বলবে। কিন্তু মায়েরার ঘরে এসে মায়েরাকে দেখতে না পেয়ে ভুরু কুচকেলো। ভাবলো ওয়াশরুমে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করলো মায়েরা বের হওয়ার। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন দেখলো মায়েরার খবর নেই, তখন এগিয়ে এসে ওয়াশরুম চেক করে কাউকে দেখতে পায় না। ব্যালকনিতে চড়ছে, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে রুমা নওয়াজকে জিজ্ঞাসা করলেন। তিনি বলেন ইরফানের ঘরে। ইনি অবাক হয়। মায়েরা ভাইয়ের ঘরে কী করছে? তার ভাইয়া বাসায় আছে নাকি তা জানে না। কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে ইরফানের ঘরে যায়। দরজা ঠেললে আপনা আপনি খুলে যায়। ঘরের লাইট জ্বালিয়ে দেখলো ভেতরে কেউ নেই। গিয়েছে কোথায়? ঘর থেকে বেরিয়ে ছাদে যায় মায়েরাকে খুঁজতে। ছাদে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে তার মাকে। রুমানাজ অবাক হয়। ইরফান যে তখন মেয়েটাকে ওর ঘরে নিয়ে গেল। ইরফান কি মায়েরাকে গ্রামে রাখতে গিয়েছিল? রুমান আজ ইরফানের নাম্বারে কল লাগায়, কিন্তু ইরফানকে ফোনে পায় না। মায়ের নাম্বারে কল করে তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত তারেক নওয়াজের নাম্বারে ফোন করে। কাউকে কলে না পেয়ে হতাশ হয়। ইরফান অফিসের উদ্দেশ্যে বেরোছে, আর তারেক নওয়াজ অফিসে তার গাজীপুর উদ্দেশ্যে বেরোছে। তবে মায়েরা গেল কোথায়? এরপর শুদ্ধর নাম্বারে কল দিলে ব্যাপারটা জানালে শুদ্ধ জানায়। শুদ্ধ কল কেটে ইরফানের অফিসের উদ্দেশ্যে বের হয়। ইনিয়া ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখলো মায়েরা কল দিয়েছিল। সে ব্যাক করার আগে আবারও মায়েরা কল দেয়। ইনিয়া দ্রুত কল রিসিভ করে বলে, মায়েরা কোথায় তুমি? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, আপু আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবা আর মাকে বলে দিবে একটু। ইনিয়া অবাক হয়ে বলে, কার সাথে? ভাইয়া তো অফিসে, বাবা কাজে বেরিয়েছে, একাই যাচ্ছে আপু। মানে মায়েরা তুমি একা কীভাবে যাচ্ছ? আম্মু বাবা শুনলে খুব রাগ করবে। সরি আপু, কিচ্ছু হবে না, আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করবো। ইনা কান থেকে রুমানাস ফোন কেড়ে নিয়ে বলে, তুমি একা কেন বেরোছো? রাস্তাঘাট ভালো না জানো না? আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলে না, একা একা বেরিয়েছ? মায়েরা চুপচাপ শুনল। রুমানাস আরও অনেক কথা শোনালেন ধমকে। এরপর ইনার হাতে দিয়ে বললেন, পৌঁছানোর আগ পর্যন্ত একটু একটু কল করবি। ওস ওস কোথায়? তিনি ভীষণ বিরক্ত বোধ তার ছেলে আর এই অবুঝ মেয়ে মায়েরাকে নিয়ে। এদের চিন্তা, দুজনের চিন্তায় সে কবে জানি স্টক করবে। ছেলের সংসার দেখার স্বাদ তার আগেই মিটে গেছে। মাঝখান থেকে এই মেয়ের যে কী হবে কে জানে। ইরফান আবার মেরেছে কিনা। মেয়েটা কাউকে কিছু না বলে চলে গেছে। মায়েরা ফোন কেটে চুপচাপ বসে রইল। ইরফানের কথা মনে পড়ল। লোকটা আসলে আস্ত খারাপ। ভাবনার মাঝে তার পাশের সিটে কাউকে বসতে দেখে
পাশ ফিরে তাকালে চিৎকার করে ওঠে। ছেলেটা থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশেপাশে অনেকে তাকিয়েছে। বাসের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? মায়েরা আমতা আমতা করে বলে, আমার পাশে মেদিন। হেল্পার ভুরুকুচকে বলে, এরা কি কথা আপনা যাত্রী টিকিট করেছেন, কিছু করার নেই, সব সিট বুক। মায়েরা অসহায় চোখে তাকিয়ে দেখলো ছেলেটা পানে। সাদা শার্ট পরিহিত 26-27 বছরের এক শ্যামবর্ণ সুদর্শন পুরুষ মায়েরার দিকে অবাক চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি একটা ছেলের পাশে বসুন। ছেলেটা মায়েরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি ভেবে ঠোঁটের কোণে হাসি উঠল। মায়েরা ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে দেখে বিব্রত বোধ করলো। তাদের পাশের সিটে একজন বৃদ্ধ মহিলা, তার পাশে বয়স্ক লোক। এই ছেলেটা এগিয়ে গিয়ে বয়স্ক লোককে বলল সে সিট এক্সচেঞ্জ করতে রাজি। মায়েরা স্বস্তির নিঃশ্বাস পেল। ছেলেটার উদ্দেশ্যে বললো, থ্যাংক ইউ ভাইয়া। ছেলেটা সৌজন্য এসে বললো, ওয়েলকাম। এরপর পাশের সিটে বসে পড়লো। আর মায়েরা পাশে বৃদ্ধ মহিলা। বাস স্টেশনে নেমে মায়েরা এদিক ওদিক তাকায়। পাশ থেকে মায়েরা পাশের সিটে ছেলেটা বলে, নাম কি তোমার? মায়েরা ভুরু কুচকে ছেলেটার দিকে দেখায়। ভাবলো ছেলেটা হয়তো ভালো, নয়তো তার পাশে মেয়ের বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না, তাই গোমরা মুখ করে রেখেই বলল, নেই। ছেলেটা মৃদু হেসে বলল, ইন্টারেস্টিং নেম, ফার্স্ট শুনলাম কারো নাম নেই। মায়েরা বিরক্ত হলো, কোনো কথা না বলে সামনে দিকে এগিয়ে যায়। ছেলেটা ভুরু কুচকে দেখলো মায়েরাকে। সেও এগিয়ে যেতে যেতে পিছন থেকে বলল, হে বারবি ডল। এমন সম্বোধনে মায়েরা রেগে যায়। নিশ্চয় ছেলেটা ততটা ভালো না যতটা ভেবেছে। একা একা মেয়ে পেয়ে ডিস্টার্ব করছে। মায়েরা পিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলল, পিছু আসলে একদম গণপিটুনি খাওয়াবো বলে দিলাম। কথাটা বললে দ্রুত এগিয়ে একটা ভ্যানে উঠে পড়লো। ছেলেটা মৃদু এসে বিড়বিড় করে বলল, কথা শুনে মনে হলো অনেক বড় হয়ে গিয়েছো বারবিটল, ইন্টারেস্টিং। এরপর মায়েরা দিকে চেয়ে ছেলেটা গলা উঁচিয়ে হেসে বলল, তোমার নাম মায়েরা, ঠিক বললাম তো বারবিডল? মায়েরা চলন্ত ভ্যানে বসে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায়। তার নাম জানলো কি করে? সে তো চেনেই না এই লোকটাকে। কেন যেন ভয় লাগলো। দ্রুত বাড়ি ফিরলে শান্তি। শুদ্ধ ইরফানের অফিসে যাওয়ার আগে রাস্তার মাঝে ইনায়া ফোন পায়। জানতে পারে মায়েরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিছে। শুদ্ধর একটু খারাপ লাগলো। গতকালের জন্য হয়তো মেয়েটা এমন করছে। মেয়েটার দোষ দিয়ে বা কী করবে? ইরফান কল করলো বেশ কয়েকবার। প্রথম কয়েকবার কল কেটে দিল, এরপর রিসিভও করলো না। কিছু একটা ভেবে ইরফানের নাম্বারে একটা মেসেজ করে মিটি মিটি হাসে। ইরফান মিটিং রুমে ছিল। ফোনে টুং করে একটা মেসেজ আসে। আলো স্ক্রিনে জল। ইরফান আবার তাকে চোখ সরিয়ে নিয়ে গিয়েও ফোন হাতে তুলে নেয়। প্রথমে মায়েরা শব্দ দেখে কথা বলার মাঝে চুপ হয়ে যাওয়ায় সবাই ইরফানের দিকে তাকায়। ইরফান মেসেজ ওপেন করে, মায়েরা একাই গ্রামের উদ্দেশ্যে বেরোছে। আমার মনে হয় মায়েরা তোকে ছেড়ে চলে গেছে ভাই। আমি উকিলের সাথে কথা বলছি ডিভোর্সের জন্য। বলছি সিনিয়র কোনো মেয়ে দেখবো তোর জন্য। রিপ্লাইটা দেয়, উকিলের সিনিয়র মেয়ে থাকলে 1 মিনিটেই সব সলভ হয়ে যাবে। ইরফান মেসেজটা পড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। রাগে ফেটে যাচ্ছে। হাতের মুঠে শক্ত হাতে চেপে ধরে ক্রোধ দমানোর চেষ্টা করে। চোখ বুজে লম্বা লম্বা শ্বাস ফেলে। কাউকে কিছু না বলে হনহন করে মিটিংয়ের মাঝখান থেকে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের প্রস্থান। কেউ কিছু বুঝলো না। অফিসে পেয়ে সজীব পিছন থেকে বলে, স্যার ওনারা তো চলে যাবেন, ওনাদের কি বলবো? ইরফান চিৎকার করে বলে, সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে যায়। সজীব ছেলেটা বাঁকা চোখে তাকিয়ে থাকে। এদের গতকাল সারাদিন ঘুরেছে, আজ সকাল সকাল মিটিং ডেকে তবু মাঝখান থেকে চলে গেল। ছেলেটা মাথা আর কাজ করে না। তাদের এত পাংচুয়াল স্যারের হঠাৎ কী হলো? ইরফান গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখে মুখে ক্রোধ, সাথে খানিকটা দুশ্চিন্তা। একা একা বেরিয়েছে ভেবে গাড়ি চালানোর মাঝে হাতে স্টিয়ারিংয়ে একটা থাপড় মারে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে বলে, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নেব। জাস্ট ওয়েট। কোথায় তুই? গ্রামে আসলাম দেখা কর। শুদ্ধ ওপাশ থেকে বলে, আমি তো গ্রামে নেই, তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমারও বিয়ে পাকা করতে আসলাম। তুই নাই কেন? শুক্র শনি তো গ্রামে থাকিস। এই উইকে কাজ চলে গিয়েছিলাম, আবার কালকেই ব্যাক করছি, নেক্সট উইক যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলে, আছি সপ্তাহখানেক।
আয় তাহলে, নেক্সট উইক দেখা করছি। ইরফান সাথে আনিস। শুদ্ধ হেসে বলল, অলরেডি ও রওনা দিয়েছে গ্রামে। ওর এখন ওর গ্রামে ছুটতেই দিন যায়। নাসিম অবাক হয়ে বলল, হঠাৎ? ও তো গ্রামে আসতে চাইতো না, এখন তুইও নেই, তবু আসছে স্ট্রেন। শুদ্ধ হেসে বলে, বাচ্চা বউয়ের টানে চলে যায় রে, এখানে মন টিকে না। ও তো বউকে মানে না, উপরে উপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে বলে, শুধু ভেতরে ভেতরে পুরোই আশিকি। নাজিম শব্দ করে হেসে উঠল। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে, নাইস জোকস, ফান করারও জায়গা পায় না, লাথি খেলে ঠিক হবি তুই। ইরফানের নামে যে মিথ্যে ছড়াচ্ছিস, লাথি এমনিতেই খাবি, নো টেনশন। শুদ্ধ ভোতা মুখ করে রাখলো। তার অবস্থা ওই রাখাল আর বাঘের মতো। একটু মজা করে বলেও তাকে মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিছে। রেগে বলে, এক চটকানি খাবি, আমি ফান করিনি। নাসিম মাছি তাড়ানো ভঙ্গি করে বলল, খুব বিশ্বাস করলাম, যা দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগছে না। শুদ্ধ হেসে বলল, তোর বিয়ে ভাঙার জন্য হলে এক লাফে দিয়ে যাব, সব বিষয়ে ফান করবি না। বলে নাসিম কল কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসলো। ইরফান কোথায়? মায়েরা দরজায় দাঁড়িয়ে মুখটা একটুখানি করে এসেছে, বলে একাই এসেছি। ইরফানের ফুপি অবাক হয়ে বলল, মানে একা এসেছে, তুই পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মায়েরা মন খারাপ বলে হলো, হবে না গো আম্মা জান, এত টেনশন কেন করো, আমাকে একটু বড় হতে দাও। তিনা বেগম রেগে বলেন, এসব ছেলে মানুষই একদম করবি না, এত বড় হতে হবে না তোকে, তো যেমন আছিস এই ভালো। মায়েরা মুখ ফসকে বলল, বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো। কথাটা বলে থতমত খেয়ে যায়। তিনা বেগম রাগের মাঝে হেসে ফেলেন। এদের মধ্যে কি চলে? ভুরু কুচকে বলে, আমার ভাতিজির জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে আমতা আমতা করলে, আমার বই গেছে তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি, ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মায়েরা পেটে হাত বুলিয়ে, না গো আম্মা যান, খাবার দাও, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আমি খাবার দিচ্ছি। মায়েরা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয় আর টুকটাক কথা বলে তিনা বেগমের সাথে। খাবার খেয়ে মায়েরা চেয়ারে পা তুলে বসে। আম্মা যান, মা এসেছিল আমার খোঁজ নিতে? তিনা বেগম মুখ মলিন হয়ে যায় মায়েরার মুখের দিকে চেয়ে। মায়েরা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করে। তিনা বেগম মায়েরার পাশে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি? মায়েরা অবাক হয়ে তাকায় তিনা বেগমের দিকে। হেসে তিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, একদম পারফেক্ট। কথাটা বলে চোখের কোণে পানির কোণে চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি, মায়েরা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে, ভালো লাগছে না বলে তিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মায়েরার কথায় হেসে বলে, বিয়ে দেখতে চল। ধ্যাত ধ্যাত, আমি যাব না, মানুষের বিয়ে আমি গিয়ে কি করব? মিম মায়েরার হাত ধরে টেনে নিয়ে যেতে পারে, তোর বিয়ে হয়েছে, আমার তো হয়নি, চল আমি দেখব বিয়ে। মায়েরা হা হয়ে গেল, কি আবাল, ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে? মায়েরা কিছু বলল না। গ্রামের বিয়ে যাওয়াই যায়। এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলল, ভালো। তোর? মায়েরা মন খারাপ বলল, আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নেই বলে ভালো বলতে পারছি না। মিম মায়েরার পিঠে থাপ্পড় দিয়ে বলে, একদম ঢং করবি না, ভালো স্টুডেন্টের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়েরা হাসলো। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। ছেলেটার বয়স 22-24 বছর হবে। ছেলেটাকে দেখে বলে, আরে ভাইয়া আপনি? এদিকে এসেছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? মিম আমতা আমতা করলে। মায়েরা পাশ থেকে বলে, কার যেন বিয়ে সেটাই দেখতে যাচ্ছিলাম। ছেলেটা হেসে বলে, আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদের নিয়ে যাই। মায়েরা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে, আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়, শব্দ করে হেসে ফেলে। ওটা আবার কোন বিয়ে ছিল? শোক পালনের দিন ছিল। পেছন থেকে কেউ একজন বলছে, একা একা হাসছো কেন? মায়েরা হাসি থামিয়ে পিছন ফিরে তাকালে বাসের ওই ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে গেল? আশেপাশে মেমকে খুঁজলো, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? ছেলেটা এগিয়ে এসে বলল, কেমন আছো বারবিটার? মায়েরা খুব বিব্রত বোধ করতো। এই ছেলে এমন অদ্ভুত নামে রাখে কেন? কোনো কথা না বলে দ্রুত জায়গাটা প্রস্থান করতে চায়। তার আগে ছেলেটা মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মায়েরা রাগে সামনে থেকে, সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন। ছেলেটা দুহাত আড়াআড়িভাবে গুজে হেসে বলে, তুমি আসলে অনেক বড় হয়ে গেছো বারবিটাল। মায়েরা চোখ বাঁকিয়ে বলে, একদম উল্টোপাল্টা নামে রাখবেন না আমাকে। মায়েরা পিছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়। ছেলেটার উদ্দেশ্য বলে, কার সাথে কথা বলো ভাইয়া?
ছেলেটা মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোদের ভাবি, আপ্যায়ন কর, নিয়ে যা। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সত্যি বলে, ও অবশেষে আমাদের সিঙ্গেল ভাই মিঙ্গেল হতে যাচ্ছে। মায়েরা রেগে বলে, কি বলছেন? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, অতঃপর বলে, তুমি আসলে অনেক বড় হয়েছিল। এই টেক্সট ইউজ করছো কেন? লাভ নেই। পিছু ছাড়ছি না বারবির। মায়েরা অদ্ভুতভাবে তাকালো। পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যে বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিম তাকে রেখে কোথায় গেছে কে জানে। মায়েরা পাশে দুজন মেয়ে এসে বলে, ভাইয়া, তোমার বউ আসলে অনেক সুন্দর, হাউ কিউট। মায়েরা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে। এরা সবগুলো পাগল। একজন বলে, এটা ভাবি, ভেতরে এসো। মায়েরাও আরও অদ্ভুতভাবে তাকায়। ভাবি মানে? এই বদলোকের বউ হবে কেন? তার তো স্বামী এসে। ইরফানের মুখটা ভেসে উঠল, মনে মনে ডাকলো তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ, কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতেই আবার মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, খুব যত্ন করে। সে তো বাচ্চা না, বোঝে, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ফেসে গেল? মায়েরা হাত ধরে টানলে মায়েরা আমতা আমতা করে মুখ ফসকে বলল, আমার বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে সামনে দণ্ডায়মান ছেলেটি শব্দ করে হেসে দেয়। মায়েরা থতমত খেয়ে যায়। সে কি পাগল? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজের একটা বাড়ি দিতে ইচ্ছে করলো। ছেলেটা হেসে বলল, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করবো, এসো বিড়াল। মায়েরা বিরক্ত লাগছে। পরপুরুষ তাকে কী সব নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটি একটা চড় মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে দেয়। ছেলেটা মায়ের হাত ধরতে চায়। মায়েরা রেগে যায়, দু হাত পিছিয়ে গুটিয়ে নিয়ে বলে, একদম অসভ্যতামি করবেন না। বলছি না আমি বিবাহিত। ছেলেটা মায়েরার দিকে ভুরু কুচকে তাকায়। এতটুকু মুখে ঝাঁজ। হাত গুটিয়ে মৃদু হেসে বলে, ইটস ওকে, ওয়েটিং। মায়েরা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটি গম্ভীর মুখে মায়েরার প্রস্থান দেখলো, চোখ মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলেই ম্যারেড? এতটুকু মেয়ে কে বিয়ে করবে? মিথ্যে বলছে হয়তো। তারা কাজিনদের জিজ্ঞাসা করলো, তারা জানে না। এদিকে মায়েরা মিমকে খুঁজতে থাকে। এক সময় পেয়েও যায়। হাত ধরে টেনে বাইরে দিকে নিয়ে যায়। মিম মায়েরার হাত টেনে বলে, আরে বর আসেনি তো, বর আসলে দেখে যাব। মায়েরা রেগে বলে, তাহলে আমি গেলাম। আর রাগ করছিস কেন? আচ্ছা চল চল চল। পেছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলে, তোমরা চলে যাচ্ছ কেন? মায়েরা উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে গিয়েছে। আর এখানে এসে মিম মৃদু হেসে বলে, আমাদের এক্সাম, আসি ভাইয়া। আচ্ছা চলো, তোমাদের এগিয়ে দেই। এই বাসা আমাদের গ্রামের একদম শেষ মাথায় পড়া ছিল, মোটামুটি অনেক দূরে। তাই মায়েরা আর মিম কেউ নিষেধ করলো না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মায়েরা মিম আর ওই ছেলেটার সাথে টুকটাক কথা বলছিল। সামনে আসছিল বেখেয়ালি, সামনে চোখ পড়লে পা থেমে যায়। মিম মায়েরাকে থেমে যেতে দেখে পাশ ফিরে থেকে বলে, কী হলো, থামনি কেন? কথাটা বলে মায়েরা দৃষ্টি অনুসরণ করে সামনে দেখায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ দিতে মনে পড়লো, এটা তো মায়েরার সেই দূর সম্পর্কের দুলাভাই। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট করে এগিয়ে এসে দৃঢ় কথা কণ্ঠে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে, ঢোক গিলে নেয়। লোকটা গ্রামে চলে এসেছে কখন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে কিছু বলতেছে। তার আগে ইরফান মায়েরার গাল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করছিলাম, স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মায়েরার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে, কে ভাই আপনি, মায়েরার সাথে এমন করছেন? ইরফান জ্বলন্ত চোখে মায়েরার ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে। মায়েরার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে ধরে বলে, ওর হাত ছাড়। ছেলেটা ছাড়ে না। কে রে এই লোক? অসভ্যের মতো আচরণ করে। সে মায়েরা আর মিমকে এগিয়ে দিচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকলো না, এজন্য মায়েরাকে প্রোটেক্ট করার ট্রাই করছে। যদিও মায়েরা হাত ছাড়ানোর চেষ্টা করছে। ইরফান ডান হাতে সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মায়েরার পেট জড়িয়ে টান মেরে তার বাঁ পাশে দাঁড় করে দেয়। ছেলেটা মায়েরার হাত ছাড়েনি। ইরফান মাথায় আগুন জ্বলল। গলা ছেড়ে চোখের পলকে ছেলেটার হাত মায়েরা হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগে ছেলেটা যে হাতে মায়েরার হাত ধরেছিল
সেই হাত ঘুরিয়ে শক্ত খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার করে বলে ওঠে। মিম ভয়ে ঢোক গেলছে। মায়েরা নিজেও ভয় পেয়ে যায়। ইরফান পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে। ইরফান ছেলেটাকে হাত ছেড়ে মায়েরা গাল চেপে শক্ত গলে বলে, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটা মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে, একবার মায়েরাকে, তো একবার মাটিতে পড়ে থাকার কাতরানো ছেলেটাকে। সব মাথার উপর চেয়ে যাচ্ছে। মায়েরা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেই, ভাইয়া। তার আগে পিছন থেকে ইরফান মায়রার পেট জড়িয়ে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গেছে। ইরফান গট গট পায়ে তার গাড়ি দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি তাই ভেঙেছে। মায়েরা চোখ বড় করে তাকায়। এই লোকটা আসলে পাষাণ। কি বলছে ভেঙে দিয়েছে? মোচড়ামুচি করে মায়েরা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেয়, ভাইয়া। তার আগে পিছন দিকে ইরফান মায়েরার পেট জড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে গেছে। কি হয়েছে? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গট গট পায়ে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছে তাই ভাঙছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলে পাষাণ। কিভাবে ভেঙে দিয়েছে মোচড়ামুচি করে। ইরফান বুকে দুই হাত ঠেলে বলে, নামায়, ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। পেছন থেকে মিম বলে, আরে আপনি তো মায়েরা দুলাবে, বউ রেখে শালির সাথে এসব কি করছেন? কথা শুনে ইরফান পিছু ফিরে তাকায়। কণ্ঠে শক্ত কণ্ঠে বলে, শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। মিম বোকা বনে যায়। মায়েরার দিকে তাকালে দেখে মায়েরা অসহায় চোখে মিমের দিকে চেয়ে আছে। মিম বোধহয় বুঝলো, কটমট চোখে মায়েরার দিকে তাকালো। বেয়াদব, তাকে মিথ্যে বলছে। ইরফান চোয়াল শক্ত হয়ে উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে পড়ে। কোলের উপর মায়েরাকে বসে গাড়ি স্টার্ট দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরে। মায়েরা মোচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়, ওই ভাইয়ের হাত ভেঙে গিয়েছে, এখন কী হবে? ইরফান গাড়ির ব্রেক পড়লো। দু হাতে মায়েরাকে নিজের সাথে চেপে রাগান্বিত স্বর বলে, আর একবার ওই ছেলের চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো। মায়েরা ঠোক গিলল। ইরফান শ্বাস নেয়। মায়েরাকে নিয়ে গাড়ি থেকে নামলো। এরপর মায়েরার হাত ধরে একটা দোকানে নিয়ে যায়। মায়েরা বোকার মতো ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনলো। আশেপাশে কিছু খুঁজলো। কাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়লে মায়েরা হাত টেনে সেদিকে নিয়ে যায়। মায়েরা হা হয়ে চেয়েছে। মনে মনে প্রশ্ন জাগলো, সাবান কেন্দ্রগুলো? ভাবনার মাঝে রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান। এরপর একটা সাবান প্যাকেট পকেটে রেখে অপরটা ছিঁড়ে মায়েরাকে ঘুরিয়ে ঘুরিয়ে মায়েরার পিঠ আর বুকে লাগিয়ে পিছন থেকে মায়েরাকে বোরকাটা বাম হাতে গুটিয়ে দেয়। ট্যাপ ছেড়ে মায়েরাকে সহ নিচু হয়ে সাবান ভিজিয়ে মায়েরার হাত ডলতে থাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। চেঁচিয়ে বলে, আরে আরে কী করছেন? আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না। গম্ভীর গলায় বলে, শাট আপ। মায়েরা ঢোক গেল। সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট্ট মাথায় এই ব্যাপারটা তার ভীষণ ভারী লাগলো। ইরফানের মুখোপাধ্যায় স্বভাবসুলভ গাম্ভীর্য ছাপ। নিচু হয়ে ইরফানের বাম গাল মায়েরার ডান গাল বরাবর। মায়েরা আর চোখে তাকালো ইরফানের দিকে। ঢোক গিলে নিজের হাতে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মায়েরা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলো। ইরফান বাঁ হাতে শক্ত করে মায়েরার হাতের কবজি চেপে ধরে। ডান হাতে ডলতে থাকে। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা চোখের কোণে পানি চিকচিক করছে। হাতের সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়েরার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতেই ঠোঁট ছোঁয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দ্রুত মায়েরার হাত ছেড়ে দেয়। মুখ কুঁচকে নেয়। সাবানের ফেনা মুখে গেছে। পাশেই থুতু ফেলে দেয়। মায়েরা কেন যেন হাসি পায়। কিছু শব্দ করে হেসে ঠোঁট চেপে আটকানোর চেষ্টা বলে, ওই ভাইয়া আমার হাত ধরছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন, তাই না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাত ডাস্টে ভরে গেছে। মায়েরা মুখ বেঁকায়। ডান হাত এগিয়ে দিয়ে বলে, তবে এই হাতটাও ধুয়ে দিন। একসাথে এই দুটো হাত। ইরফান ধমকে বলে, শাট আপ স্টুপিড গার্ল। মায়েরা বিরক্ত হয়। সারাদিন শুধু ইংলিশ ঝাড়বে কানের কাছে।
ইরফান মায়রার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মুছে দেয়। মায়েরা কেঁপে ওঠে, শুকনো ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাপের নিচে হাত রেখে মায়েরার হাত ধুয়ে দেয়। মায়েরা ফর্সা হাত লাল হয়ে গেছে। এটা দেখে ইরফান সাবান বের করে ছুঁড়ে মারে। এরপর মায়েরার হাত ধরে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মায়েরার দিকে রেগে বলে, একা একা কেন এসেছো? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি আসতে পারি? ইরফান ঠান্ডা গেলে বলে, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছে করছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তি ফুটে ওঠে। এই মেয়ে কি করা যায় সেটাই ভাবছে, মাথা কাজ করে না। বসে একা ভাবতে ইচ্ছে করছে তো একে ফটাফট থাপড়ে থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে সে প্রশ্ন করলো, পাশের সিটটা কার ছিল, ছেলে না মেয়ে? মায়েরা আমতা আমতা করে ইরফান ধমকে বলে, আনসার মি। ছেলে। ইরফান চিল্লিয়ে বলে, হোয়াট? মাথাটা রাগের চোটে ঠাস করে মায়েরার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মায়েরা কেঁপে ওঠে, চোখ খিচে নেয়। শক্ত হাতে থাপ্পড় খেয়ে গালটা টান টান করে মাথা নিচু করে ফেলে। চোখ জোরে পানি জমছে। ইরফান মায়েরার চোয়াল ধরে রাগান্বিত স্বরে বলে, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না? জানে মেরে ফেলবে একদম। মায়েরা মাথা নিচু করে থাকে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমান কষ্টে চোখের পানি ঝরে। মায়েরা বুঝে পায় না কারণ। ইরফান মায়েরা গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখগুলো ফোঁস করে শ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ চুপ করে চোখ মেলে তাকায় মায়েরার দিকে। ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে, আমার রাগ কমিয়ে দিবে প্লিজ? মায়েরা ভেজা চোখ দুটো খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কীভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু ছুতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসে। ইরফান দু হাতে মায়েরার কোমর জড়িয়ে বলে, হোয়াট হ্যাপেন? রাগ কমিয়ে দিতে বললাম, উল্টে রাগাচ্ছ? ভালো হবে না তুমি। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কীভাবে কমাবে? তাকে শুধু ধূপধাপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। রেগেছে তো সে একা, এজন্য। এই ভাবনার মাঝে মায়েরা ঢোক গেলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনো একা একা বাইরে বের হবো না। ইরফান ডান হাতে মায়েরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? মায়েরা কাঁদতে কাঁদতে রেগে বলে, মেরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো হাসবো? ইরফান মায়েরা গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে, সরি, অনেক ব্যথা পেয়েছো? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েসের টোনে। তেরামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয়ে মায়েরার তেরা কথায় কর্মর দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। এই স্টুপিড তাকে না রাগিয়ে শান্তিতে থাকতে পারে না। মায়েরা চোখের পানি দেখে দমলো। বা হাতে মায়েরার ডান হাত গালে হাত রাখে। হঠাৎ মুখ এগিয়ে গিয়ে মায়েরার বাম গালে ঠোঁট চাপে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়, শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মায়েরার কোমর জড়িয়ে কাছে টেনে বললে, ওভাবে ফিসফিস করলো, আমিও ব্যথা পেয়েছি। মায়েরা জমে বসে। ইরফানের কথা তো শুনতেই পেল না। ইরফানের কাজে মায়েরা বারবার শুকনো ঢোক গেলে ইরফানের বুকে দুহাত রেখে ঠেলতে চায়। তার মনে হাফ পানি চলে যাচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলে, সরুন। ইরফান বোধহয় বিরক্তি বোধ করলো, তবে নিজেকে দমালো না। গাল থেকে উঠিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা এলোমেলো দৃষ্টি। ইরফান মায়েরা হিজাব টান মেরে খুলে দেয়। এরপর বোরখার গলায় মাঝে হাত দিয়ে টেনে বোরখা খুলে দেয়। এ মায়েরা চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে বলে, কি করছেন? ইরফান গম্ভীর গলা বলে, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব। মায়েরা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়ে গেছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে, আমি ক্লিনে আছি, কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলে, তার চেয়েও নোংরা কিছু তোমার বড়িতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মায়েরার বোরকা টান মেরে ছিঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে উঠলে, ঘাড়ে চিড়ে গিয়েছে বোধহয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মায়েরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়েরার বোরখা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর গাড়ির গ্লাস আবারও উঠিয়ে দেয়। মায়েরা তীক্ষ্ণ চোখ ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার
মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলায়। মায়েরার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ, জামার হাতা কুড়িয়ে নিজ অব্দি, ফর্সা গলায় ডান দিকে ছোট্ট একটা বাদামি তিল। ইরফান ঢোক গিলল, ডান হাতে উঠিয়ে বুড়ো আঙুল দিয়ে তিলের উপর আলতো করে স্পর্শ করে অবুঝ গলায় প্রশ্ন করে, এটা কি? আই ওয়ান্ট টু ইট দিস। মাইরা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চায় মানে? দ্রুত তার দু হাতে ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মায়ের মুখের দিকে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে ইরফানের দিকে সিটিয়ে নিজেকে ঢাকতে বলে, মাথা নিচু করে মিনমিন স্বরে বলে, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মায়েরার মুখপানে। মায়েরার মাথা নিচু, তার শরীর মৃদু কাঁপছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে অবকলন করে। মায়েরা এলোমেলো দৃষ্টি নিচু রাখে। খুব ভালো করে বুঝলো ইরফান তার দিকে চেয়েছে। ইরফান মুখ থেকে হাত সরে না, ওভাবে মাথা নিচু করে মিনমিন গলায় কণ্ঠে বলে, আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখ থেকে মায়ের হাত সরিয়ে বিরক্ত কণ্ঠে, হোয়াট হ্যাপেন? কিছু করছি আমি? কাঁপছো কেন? মায়েরা মাথা নিচু করে ঢোক গেলে ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। ইরফান মৃদু স্বরে বলে, ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিছু করবো না। এরপর ফোঁস করে শ্বাস ফেলে বা হাতে মায়েরার হিজাবটা নিয়ে মায়েরাকে মাথা সহ ঢেকে দেয়। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়েরার দেখে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমায় রাগিও না স্টুপিড গার্ল। মায়েরা চুপ হয়ে গেল। একটু আগে নরম গলায় কথা বলে এখন আবার আগের রূপে ফিরে এসেছে। একটু পর আর চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ আগে ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায়। মায়েরাকে পাশের সিটে বসে বলে, এরপর গাড়ির ডোর খুলে বেডতে নিলে মায়েরা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে গিয়ে যায়। মায়েরার দিকে চেয়ে বলে, কাজ আছে। হোয়াট? মায়েরা আমতা আমতা করে বলল, আমার জন্য দুটো চিপস আনবেন। ইরফান অদ্ভুতভাবে মায়ের দিকে তাকায়। ভুরু কুচকে বলে, তুমি বড় হব না? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বড়রাও চিপস খায়। ইরফান শব্দ করে গাড়ির ডোর লাগায়। মায়েরা বুঝলো না সে রেগে যাওয়ার কি বলছে। সে কি চিপস খেতে পারবে না? কত খুনখুনে বুড়ি চিপস খায়, তাদের চেয়ে সে কত ছোট। ভাবনার মাঝে ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে। হাত ভর্তি অনেক বড় বড় কতগুলো পলিথিন, সেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো। সবগুলো মায়েরা কোলের উপর রাখে। মায়েরা হা করে চেয়ে আছে। একটার পর একটা পলিথিন ভরা চিপসের রাখে ইরফান। মায়েরা মাথা উঁচু করলো। তার চেয়ে অনেক লম্বা হয়ে গেছে সবগুলো। ইরফান চিপসের হাইট টপ দেখিয়ে চেয়ে ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো এনেছেন, দুটো আনলেই হতো। ইরফান উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল। গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো। আর অর্ধেকের চেয়ে নেমে মায়েরা পলিথিন থেকে সবগুলো চেয়ে বের করে নিজের কোলের উপর রাখে। জায়গা না হয় এদিক ওদিক পড়ে যায়। ইরফানের কোলের উপর দুটো ছিটকে প্যাকেট যায়। মায়েরা হাত টানা দিয়ে চিপস দুটোকে ধরলে ইরফান বাঁ হাতে মায়েরা হাত চেপে ধরে, ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে চায় একবার, দৃষ্টি সরিয়ে রাস্তার পানে আনে। এরপর গম্ভীর গলা বলে, বড় হবে কবে? মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। একটু থেমে বলে, আমি তো বড়ই, বড়রাও চিপস খায়, আপনি হয়তো জানেন না। ইরফান মায়ের হাত ছেড়ে বাম হাতে গাড়ির স্টিয়ারিং রেখে বিড়বিড় করলে, গাধা। মায়ের হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নেয়। সবগুলো নেড়েচেড়ে দেখে, অনেক ধরনের চিপস, প্রতিদিন দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলো ঢাললো। অনেকগুলো নিচে পড়ে যায়। মায়েরা নিচু হয়ে তুলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে। মায়েরার মন ভালো হয়। এর মধ্যে মনে হচ্ছে অনেক দিন চিপস খাওয়া হয়নি। যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছিঁড়ে মুখে পড়লো। বেশ কয়েকটা খেলে ইরফানের দিকে তাকায়। ইরফান গাড়ি চালায় ব্যস্ত। মায়েরা খুশির জোয়ারে উৎফুল্ল করে বলে, থ্যাংক ইউ বর, আপনি একটু একটু ভালো। কথাটা বলে আর একটা চিপস মুখে নেয়। কামড় দেওয়ার আগে এই মনে হলো কি বলল। আর চোখে ইরফানের দিকে তাকায়। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতে নিজের বরফ হয়ে বসে পড়ে। মুখে চিপসের কামড় বসানোর কথা মনে থাকলো না। কি জ্বালা, এমন লাগছে কেন? ভুলভাল শব্দ বলে দিয়েছে। মুখের ব্রেক
থামে না তার। ইরফান গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর নিয়ে বলে, সরি। ইরফান ভুরু কুচকে বলে, হয়? মায়েরা কি বলবে বুঝলো না। বরকে বর ডাকার জন্য সরি বলছে, এটা কোন বউ এটা করে? মায়েরা নিজের উপর বিরক্ত হলো। ইরফান তার দিকে ভুরু কুচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলল, মাই উইশ। ইরফান বিরক্তি হয়ে বলে, স্টুপিড। মায়েরা মনে মনে হাসে। এই লোকটাকে কিছু জিজ্ঞাসা করলে এমন অ্যান্সার দেয়। এবার বুঝুক কেমন লাগে। ইরফান ডোর খুলে গাড়ি থেকে বের হয়। মায়েরা অপর পাশে এসে ডোর খুলে দিলে মায়েরা যতগুলো পারলো সবগুলো চিপস এর পকেট দুহাত ভর্তি করে নিল। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আর নিতে পারছি না। ইরফান নিচু হয়ে গাড়ি থেকে সবগুলো চিপস পলিথিনে ভরল। মায়েরা কোলের উপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথিনে ভরে সবগুলো এক হাতে নিল, অপর হাতে শাওয়ার জেল। মায়েরা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায়। ইরফান বাড়ির ভেতরে গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়েরা হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মায়েরা চেঁচিয়ে বলে, আরে কী করছেন, ছাড়েন না আমায়। ইরফান শুনল না, মায়েরার হাত চেপে ধরে ঘরে নিয়ে যেতে লাগলো। টিনা বেগম ঘর থেকে বেরিয়ে এসে মায়েরাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না, মৃদু হাসলেন শুধু। ইরফানের অবস্থা থেকে তিনি হাসেন। যে ছেলে আগে তার বাড়িতে আনতে কত বেগ পথে আসতো, এখন পারলে নিয়মিত আসে, কারণটা অজানা নাই। ইরফান মায়ের হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট ছুঁড়ে ফেলে, এরপর মায়ের হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলা বলে, শাওয়ার নাও ফার্স্ট। মায়েরা শাওয়ার জেল উল্টে পাল্টে দেখছে, এগিয়ে বলে, ওই ওয়াশরুমে সাবান আছে, এটা আপনি রেখে দিন। ইরফান রেগে বলে, স্টুপিড, কিছু শুনতে চেয়েছি? পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নিবে। মায়েরা অদ্ভুত চোখে তাকায়। পুরোটা মানে? এই তো 6 মাস যাবে মনে হচ্ছে। সে এটা একদিনে ঢেলে দিবে? এত বড় শাওয়ার জেল এনেছে কেন? ইরফানের দিকে চেয়ে বলে, পাগল আপনি? এটা লাগবে না আমায়, রাখুন তো। ইরফান বিরক্ত হয়ে বলে, এই স্টুপিডকে ভালোভাবে কিছু বলে শুনবে না। মায়েরার দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে। দু হাতে সাদা সাদা হাত গুটিয়ে বলে, এরপর হাতে বাঁ হাতে মায়েরার পেট চেপে তাকে উঁচু করে ধরে দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়েরাকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয়। ঝটপট করে বৃষ্টির ফোঁটায় পানিতে পড়তে থাকে। মায়েরা মাথা থেকে হিজাব পড়ে যায়। পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। সরে যেতে নিলে ইরফান মায়েরাকে টান ধরে শাওয়ারে দান করে দেয়। পানির দাপটে মায়েরা চোখ বন্ধ হয়ে যায়। আদৌকত চোখ মেলে তাকিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন আমায় অসভ্য লোক। কথাটা বলে হাতের শাওয়ার জেল বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিলে এগিয়ে এসে শাওয়ার অফ করে দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার জেল এর বোতল মায়েরার মাথায় ঢেলে দেয়। ডান কাঁধে ঢেলে দেয়। সবগুলো ঢালছে। মায়েরা মোচড়ামুচড়ি করছে। ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে মারে। মায়েরাকে ছেড়ে দুপা পিছিয়ে যায়। মায়েরা পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। মায়েরা ঢোক গেছে। ভেজা জামা গায়ের সাথে একদম লেপটেছে। ইরফান গম্ভীর করে বলে, তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব? মায়েরা মাথা নিচু করে চোখ বড় বড় করে থাকে। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আপনার কি একটুও লজ্জা নেই? ইরফান মায়েরা ভেজা মুখ চেয়ে অকপটে বলে, নো। ইরফানের দৃষ্টি দেখে মায়েরা মাথা নিচু করে মিনমিন গলায় বলে, আপনি বাইরে যান। নো। মায়েরা হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। চোখ তুলে ইরফানের দিকে তাকে বলে, যান বলছি, মেয়েদের গোসল করে দেখতে চান? ইরফান ভুরু কুচকে বলে, তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করবে, স্টার্ট করো ফার্স্ট। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন আমার শরীরে একদম ময়লা নেই, আমি কোনো নর্দমায় পড়িনি, আমি অনেক সাবধানে চলাফেরা করি। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা দেওয়ালের সাথে চেপে গিয়ে বলে, করছি এগোচ্ছেন কেন? ইরফান দাঁড়িয়ে যায়। গম্ভীর স্বরে বলে, ফার্স্ট। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে আমি পারবো না। ইরফান রেগে বলে, আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলে শার্টের হাতা গোটায়। মায়েরা বলে, আপনি একটা অসভ্য লোক, আমি আপনার সামনে সব খুলবো? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলেন সিন হয়ে বলে, সো হোয়াট?
মায়েরা থতমত খায়। অসহায় লাগছে নিজেকে। আপনার কি মনে হচ্ছে আমি ম্যানহোলের মধ্যে পড়ে গেছিলাম? ইরফান গম্ভীর করল, নো, আপাতত তোমার বডির চেয়ে ম্যানহোল বেটার। মায়েরার মনে হলো তার বডি পচে গেছে। মায়েরা বুঝতে পারছে না ইরফান কেমন এমন করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে, প্লিজ যান এখান থেকে। ইরফান মায়েরার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। মায়েরা মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান দু হাতে মায়েরার গাল ধরে উঁচু করে। ভিজে চুপচুপ হয়ে আছে মেয়েটা, চোখ নিচে নামানো, কেমন হাঁসফাঁস লাগছে। ইরফান ডান হাতে বুড়ো আঙুল দিয়ে মায়েরার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে নেয়। বাঁ হাতে বুড়ো আঙুলের সাহায্যে গলার তিলে আঙুল ছোঁয়। দৃষ্টি সেথায় নিবন্ধ রেখে গম্ভীর করে বলে, বডি ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স। আমি নিজ হাতে গোসল করাবো। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, করবো ভালোভাবে। ইরফান মায়েরার মুখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, গুড গার্ল। কথাটা বলে ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়েরা আটকে রাখা শ্বাস ফেলে। ইরফান দুপুরের পর গ্রাম থেকে ব্যাক করে অফিসের কাজ সব সামনে নিছে। বেশ রাত করে বাড়ি ফিরছিল। গ্রামে গিয়েছিল কেন? বাবার কথায় ইরফানের পা থেমে যায়। ভুরু কুচকে বলে, কাজ ছিল। কাজটা কি সেই ছেলের হাত ভাঙা? ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায়। ভাবনাবিহীন উত্তর দেয়, মেবি। তারেক নাজ কটমট দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়, রেগে বলে, তুমি কি শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিচ্ছ? ভেবে দেখব। তারেক নাজ হতভম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে। গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলে হাত ভেঙে দিয়েছে। তার ছেলে। লোকটা মেয়ের বিয়ে ছিল আজ। সেসব রেখে ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়ে। তারেক নওয়াজ এর মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন ইরফানের জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে রেগে পড়ল, তোমাকে কেউ কিছু বললে গায়ে তো ও লাগাও না? এখন কি আমার মান সম্মানটাও খাবা বললে মাঠে নেমে যাও? হাত পা ভেঙেছো কেন ছেলেটা? ইরফান বিরক্ত হয়ে ফেললে, মান সম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম। তারিক নাজ বিস্ময় নিয়ে বললেন, ছেলেটা হাত ভাঙার পরও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না। দূরে দাঁড়িয়ে রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলেকে একটু মানুষ হতে বলো রুমা। ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছেলেটা ভালো হলো না, যেখানে সেখানে চলে যায়। তবুও তো সাথে থেকে এতটা আপসেট হওয়ার কেস স্ট্রেঞ্জ। তারেক নাজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। মানে হাত ভাঙার অনুশোচনা নেই তো? নেই ইরফানের মাঝে, বরং হাত সাথে রেখেছে এটার জন্য আফসোস হচ্ছে। পা ঘোরা হয়ে ইরফানের প্রস্থানে। এটাই তার ছেলে। সে তো ভদ্র একটা মানুষ। তার ছেলে ইরফান। রুমা নওয়াজের দিকে তাকিয়ে বলে, ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল সেখানে একবার খোঁজ নিব। কোন তেরা ছেলের সাথে আমার ভদ্র ছেলে বদল হয়েছে আল্লাহ জানে। তারেক নওয়াজের কথায় রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় স্বামীর দিকে, রেগে বলে, আমি যাব একটা পাগলা গারদে আমার স্বামীর মুখোশ পরে? কোন পাগল আমার সাথে বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে? কথাটা বলে শব্দ করে পা ফেলে নিজের ঘরে চলে যায়। তারেক নাজ হতভম্ব হয়ে স্ত্রী যাওয়ার পানে চেয়ে রইল। ছেলের জন্য মাথা নিচু, বউয়ের কাছে পাগল, এসব আর সাথে যাচ্ছেটা কি? অসহায় মুখ করে ঘরের দিকে হাঁটা দেয়। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না। এ আর নতুন কি? দেখতে দেখতে আরও এক সপ্তাহ কেটে যায়। শুদ্ধ গ্রামে এসেছে। সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে নাসিমের নাম্বারে কল করতে দেখা যায়। নাসিম আশেপাশে ছিল, তাই শুদ্ধ নাসিমকে নিয়ে তাদের বাড়ি এসে মায়েরা ঘর থেকে বেরোয়। দুপুরের পর থেকে বসে বসে বই পড়ছিল, ঘর থেকে বেরোয়নি। মাত্র বের হয়ে সামনে শুদ্ধকে দেখে বলে, কেমন আছেন ভাইয়া? শুদ্ধ কিছু বলার আগে পাশ থেকে নাসিম অবাক হয়ে বলে, বারবিটল। মায়েরা শুদ্ধর পাশে সেই বাসে ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়, রেগে বলে, আপনি আমায় ফলো করতে করতে বাসায় এসেছেন? আপনি জানেন আমার জামাই কত রাগী? আপনাকে উড়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না তার। নাসিম হা হয়ে যায়। পাশ থেকে শুদ্ধ নিজে অবুঝ নয়নে চেয়ে আছে। তবে মায়ের কথা শুনে ঠোঁট টিপে হাসলো। ফোন বের করে রেকর্ড অপশন অন করলো। তোমার জামাই কি করবে মাইরা? আরেকবার বলো তো। মায়েরা নাসিমের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলল, আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর শাক।
যদি জানে একমাত্র বউয়ের পিছনে কেউ পড়েছে, তাকে ঠুস করে উড়ে দিতে 1 সেকেন্ডও সময় লাগবে না তার, বুঝলেন? শুদ্ধ হাসলো। ভালোই উন্নতি হয়েছে মনে এদের। হাসি থামানো বলে, মায়েরা তোমার জামাইয়ের দুটো খারাপ গুণ বলো তো?" মায়েরা নিজের জামাই জামাই শব্দটা শুনে একটু লজ্জা পায়। ওটা তো কথার কথা বলে ফেলেছে। আর এই নাসিম বাইরের মানুষ, তার সামনে ইরফানকে নিয়ে বলবি কেন? শুদ্ধ বোধহয় মায়ের মনোভাব বুঝলো, তাই গলা ছেড়ে বলল, নো প্রবলেম মাইরা, ও আমাদের ফ্রেন্ড, তুমি নির্দ্বিধায় বলতে পারলো। মাহিরা চিন্তিত বদনে বলে, ওনাকে বলবেন না কিন্তু। শুদ্ধ মনে মনে হাসে। ওকে শোনানোর জন্য বলতে থাকে। উপরে উপরে মাথা নাড়িয়ে বলে, মায়েরা মুখ ফুলিয়ে বলে, আসলে উনি গন্ডারের প্রো ম্যাক্স। ওনার অনুভূতি নেই, তার কোনো ব্যথা লাগে না। আর উনি হলেন থাপ্পড় মারার যন্ত্র। ঘূর্ণিঝড় কালবৈশাখী যেমন পরিবেশ নষ্ট করতে ধেয়ে আসে, আপনার বন্ধু ওভাবে থাপ্পড় মারার জন্য আমার গানের মানচিত্র পাল্টাতে আসে। আর মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণ করে। লাস্টে মিনমিন করে হলে তবে একটু একটু ভালো আছে। কথাগুলো শুনে শুদ্ধ দিকে চেয়ে বলে, আপনার ওরা তার বন্ধু বলে কিন্তু বলেছি, তাকে আবার বলবেন না। নাসিম গম্ভীর চোখে মায়েরার দিকে চেল। মায়েরা খেয়াল করলো, আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন? শুনলেন না আমি আপনার বন্ধুর বউ? শুদ্ধ অবাক হয়ে বলে, কি হয়েছে মায়েরা? মায়েরা শুদ্ধকে বিচার দেয়, ভাইয়া এই লোকটা আমায় অনেক দিন হলো ডিস্টার্ব করে, কিছু বলুন। শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে বলে, ছি ছি, এত অধঃপতন হয়েছে তোর? শেষমেশ ইরফানের বউয়ের পিছনে পড়লে। নাসিম রেগে থাকা শুদ্ধর দিকে, অতঃপর বলে, ওকে ইরফান কবে বিয়ে করলো? ওকে তো আমি বিয়ে করব। শুদ্ধ অবাক হয়ে বলে, এই সেই? নাসিম রেগে বলে, হ্যাঁ, ইরফান তো ওকে ডিভোর্স দিয়ে দিতে চায়, কবে দিবে? শুদ্ধ মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা কৌতূহল দৃষ্টিতে তাদের দিকে চেয়েছে। মৃদুস্বরে বলে, মায়েরা মাকে ডেকে বলো আমার এক ফ্রেন্ড এসেছে। মায়েরা অনিচ্ছা থাকা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে টিনা বেগমের ঘরে যায়। আসলে ইরফান তাকে ডিভোর্স দিবে, তার বন্ধুরা জানে। তবে তার খেয়াল রাখেন যে এত মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। শুদ্ধ ফোন পকেটে বের করে, তোর মামাতো ভাইয়ের হাত কে ভেঙেছে জানিস? কে? শুদ্ধ ঠোঁট টিপে হেসে হেসে বলল, ইরফান। নাসিম চেঁচিয়ে বলে, কি? শুদ্ধ কানে এক আঙুল ঢুকে বলে, আরে আস্তে, এর কারণ জানি না, তবে মায়ের রিলেটেড ছাড়া কিচ্ছু হবে না। গ্রামে আসে মায়ের জন্য, হাত ভাঙবে আবার কার জন্য? ওকে পছন্দ করলাম আমি, বিয়ে করলে ইরফান, এসব কি ভাই? শুধু মন খারাপের ভান করে বলে, এখন ভুলে যা, বিয়ে করে নে আরেকজনকে, নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙলো, তোকে আবার না জানি একেবারে পঙ্গু করে দেয়। নাসিম বিরক্ত হলো। মাস 3 আগে একবার গ্রামে এসে মায়েরাকে দেখেছিল, তখনই ঠিক করে নিয়েছিল এই মেয়েকে বিয়ে করবে। এক দেখাতে ভালো লাগার মতো একটা মেয়ে। কয়েক মাস ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে, এখন শুনেছে সে মেয়ে ইরফানের বউ। শুদ্ধর দিকে চেয়ে রাগীগুলো বলে, তোর ফালতু বোকা বন্ধ কর। ইরফান যা কাঠখোট্টা মানুষ, মায়েরা ওর বিপরীতধর্মী, যা বলছে সব স্বপ্নের, অসম্ভব, বাস্তবে না। সারাদিন আমার পা ধরে বললেও বিলিভ করবো না। ইরফান ডিভোর্স দিলে ওকে আমি বিয়ে করব। শুদ্ধ চোখ ছোট করে তাকালো নাসিমের দিকে, হেসে ঘড়ির দিকে দেখলো রাত বাজে 9টা। হেসে বলল, ম্যাজিক দেখবি? নাসিম এমনিতে রেগে আছে, মেজাজ খারাপ। শুদ্ধের বাদরামিতে আরও মেজাজ খারাপ হচ্ছে। শুদ্ধ পকেটে ফোন বের করে মাইরার সেই রেকর্ড সেন্ড করলে ইরফানকে। সাথে সাথে ছোট্ট মেসেজ, ছেলেটা মাইরার পিছু পিছু আমাদের বাড়ি চলে এসছে। বলছি তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি, যে ছেলে মাইরার পিছু নিয়েছে সে ভালো ছেলে, কথাটা বলে ঠিক করে নিব। মিটিমিটি হেসে পকেটে ফোন রেখে নাসিমের দিকে চেয়ে বলে, রাত 12টার মধ্যে ইরফানকে এখানে পাবি। এরপর শুদ্ধ নাসিমের কাঁধে হাত দিয়ে বলে, মায়েরার প্রথম কথাতে বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে, আর আমি মশলা দিলাম। এবার আমাদের নির্দয় ইরফান বাবু ঝড়ের গতিতে তার না মানা বউয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে, আর তোকে সুন্দর করে সায়স্তা করবে। নাসিম শুদ্ধার হাত নামিয়ে সোফায় বসে বলল, ওকে, আমি ওর আশার ওয়েট করছি, দেখি ওর কতটুকু সত্যতা। সত্য হলে কি ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করব। শুধু ভুরু কুচকে বলল, ইরফানের সাথে পারবি? ফালতু ঝামেলা করিস না, ফান করছি না আমি। নাজিম চোখ বুঝলো, আমিও ফান করছি না। 3 মাস একেবারে কম নয়। ওকে আমি ডেটই ভাবি, একদম বারবি ডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর, আমি ছ্যাঁকা খাইতে পারবো না। তাহলে
শুনলি না, ইরফান ওকে মারে। এই পুতুলকে মারে কেমনে? আমার তো ভালোই কলিজায় লাগে। এই টপিকে একবার ইরফানের সাথে কথা বলবই। শুদ্ধ চিন্তিত হলো, এরা দুজনে কোন হাঙ্গামা করবে এখন। ইরফান ঘন্টাখানেক হলো ভার্সিটির খাতা কাটছিল। ফোনে টুম করে শব্দ হয়, হাত বাড়িয়ে ফোন নেয়। শুদ্ধের দেওয়া ভয়েস ক্লিক করতে মায়রার কথা ভেসে আসতে প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ফোন হাতে কফির মগ তুলে ফোন সহ ব্যালকনি দেয়। বিড়বিড় করে বলে, যতটা গাধা ভাবি ততটা না। এরপর দ্বিতীয় ভয়েস শুনে গম্ভীর মুখ শোনে, রাগের আভা ফুটে নেই মুখে। যখন মায়েরা মেন্টাল কথা কানে আসে, তখনই ইরফান বিড়বিড় করে বলে, স্টুপিড। এরপর শুদ্ধর মেসেজ আসে। প্রথম ভয়েস আবারও ওপেন হয়। মনে হলো মায়েরা কাউকে বলেছে, মানে শুদ্ধের কথা মিথ্যে নয়। মুহূর্তে চোয়াল শক্ত হয়ে যায়। শুদ্ধের নাম্বারে কল দিয়ে বলে, রিসিভ করে ইরফান বলে, ছেলেটাকে। শুদ্ধ শব্দ করে হেসে, যদি এখন হাসি নয়, দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগাতে যাচ্ছে আর সে হাসছে। কিন্তু ইরফানের কাহিনী দেখে না হাসতেও পারে না। ইরফান রেগে বলে, যা জিজ্ঞেস করলাম তাই। শুদ্ধ নিজেই সামনে বলে, নাসিম, ওর বারবি ডল এই মায়েরা। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? শুদ্ধ হেসে বলে, তা দিয়ে দিবি ওর বারবি ডলকে? ও আমাদের বাসায় আছে। শিয়াল যেমন মুরগিকে ধরতেছে, ও মায়েরাকে বারবার এমনভাবে ধরতেছে। আমি তোর দায়িত্ববান বন্ধু ভাই, তোর বউকে পাহারা দিচ্ছি। কতক্ষণ পারবো জানি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। শুধু হেসে বলে, যাচ্ছে না, মায়েরাকে ডেকে আনি, ওদের গল্পর একটা স্পেস দেই, তুই নিশ্চিন্তে ঘুমা বলে কলটা কেটে দেয়। ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে বলে, বিড়বিড় করে, স্টুপিড গাল, তোমার মুখে পার্মানেন্টলি কালি মাখবো, ওয়েট। এরপর গটগট পায়ে ভেতরে গিয়ে টেবিলে বিছানা এক্সাম খাতাগুলো গুছিয়ে রাখলো। দ্রুত রেডি হয়ে গেল বাসা থেকে। নাসিম কটমট চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ পাত্তা দিল না। নাসিম রেগে বলল, আমি শেয়ালের মতো উৎপাত আছি? শুদ্ধ মিটমিট করে এসে বলল, তা নয়, মায়েরাকে ডেকে আনবো, বারবি ডল করে মুখে ফেনা তুলবি, গল্প করবি, করবি না? মুহূর্তে নাসিমের মুখ থেকে রাগের আভাব মিলে যায়। স্বাভাবিক বললে, যা ডেকে আন। শুদ্ধ ভুরু কুচকে বলে, ইরফান আসুক, ওর বউ ও দিলেই দিয়ে দিব, আমাকে বলে লাভ নেই। নাসিম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার! একটাই মেয়ে জীবনে পছন্দ করলো, তাকে তার বন্ধুর বউ হতে হলো, মনটাই ভেঙে গেল। নাসিম আর শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারে বসে আছে। রাত 12টার কাছাকাছি। ইরফানের গাড়ি এসে থামে। শুদ্ধ হেসে নাসিমের উদ্দেশ্যে বলে, বুঝলে কিছু? নাসিম মন খারাপ হয়ে যায়। তার কপাল পুলিশে খুব ভালো করে বুঝে। ইসলাম নাসিমকে এগিয়ে এসে বলে, তুই এখনো যাসনি কেন? নাসিম এসে বলে, বারবিডল যেখানে আমিও সেখানে। তুই আমার বারবিডলকে ডিভোর্স দিয়েছে, আমি ওকে বিয়ে করবো। কথাটা বলতে দেরি ইরফান নাসিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে, বাল, তোর এই হাত চালানো অফ কর। আমার ডলটাকে নাকি মারিস? তোর কাছে ওকে রাখাই যাবে না। ইরফান আবারও তেড়ে নিলে শুদ্ধ পিছন থেকে ইরফানকে টেনে ধরে বলে, আরে থাম থাম, কি মারামারি শুরু করলি? আমি সমাধান করে দিচ্ছি। নাসিম ভুরুকুসকে বলে, আমার বারবিডলকে কত মারটা না মারলি, তোর খবর করব আমি। ইরফান রাগান্বিত সুরে বলে, শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি, ওকে মারবো কাটবো যা ইচ্ছা করবো। হু আর ইউ টু সে? আর একবার ওকে এই ফালতু নামে রাখলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। নাসিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। এটা ইরফান, বিশ্বাসই হচ্ছে না। শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ হাসছে। নাসিম ঢোক গেল, অতঃপর মৃদুস্বর বলল, তুই ওকে অনেক মেরেছিস, আর তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে লাইক করবে? ও তোকে লাইক করে না, আই এম শিওর। ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম আবারও বলে, আম্মার সাথে 3 দিন মিশলে ওর আমাকে ভালো লাগবে, আমি খাতায় লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওর আশেপাশে তোকে যদি একবার পাই, বিলিভ মি, তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, জাস্ট একবারও ভাববো না। মাইন্ড ইট। কথাটা বলে নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতর চলে যায়। মায়েরা পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ছিল। ঘুম ভাঙলো, অনুভব করে দেখলো কেমন ব্যথা হয়ে গেছে। ঘরের লাইট জ্বালানো,
ঘড়িতে দেখলো 12টা বাজে। চেয়ার থেকে উঠে দরজার কাছে আসতে ঘরের লাইট অফ। তখনই তার ঘরের দরজা খুলে যায়। মায়েরা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয়। এত রাতে ইরফান এখানে? ইরফান ভেতরে এসে ঘরের দরজা ভিড়ে দেয়। এরপর উল্টে ঘুরে মায়েরার দিকে তাকায়। মায়েরা চোখ জোড়া দুটো ঢুলল, মুখে হালকা ফোলা ফোলা। ঘুমু ঘুমু চোখে মায়েরা ইরফানের দিকে তাকিয়ে আছে, চুলগুলো এলোমেলো। ইরফান বাইরে থেকে রেগে আসলো মায়েরাকে দেখে। তার মুখভাব হঠাৎই শান্ত হয়ে যায়। দপ করে রাগটাও কোথাও যেন মিলিয়ে গেল। টেবিলের উপর বাম গাল ঠেকে ঘুমানোর মায়েরার গালের উপরিভাগ দাগ পড়ে গেছে। ফর্সা গালে হালকা দাগ পড়ায় এড়ায় না ইরফানের। ইরফান ডান হাতের আঙ্গুলে মায়েরা ছোঁয়ায় মায়েরার গালে, মৃদু স্বরে বলে, এখানে কি হয়েছে? মায়েরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়েরাকে দেখে বুঝলো ঘুমিয়েছে। মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, ঘুমিয়েছিলে? মায়েরা ঘোরের মাঝে আছে। সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘোরে? ডান হাতে দু চোখ কষলে ইরফানের দিকে তাকায়। না, ঠিকই তো আছে। ইরফান মায়েরার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে অগোছালো হাতে। নাসিমের কথা মনে পড়তে মায়েরার চোখের পানে দৃষ্টি রেখে শান্ত গলা বলে, তুমি কেমন ছেলে লাইক করো? প্রণয়ের অমল কাব্য, পর্ব 6। পুরো গল্প প্লেলিস্টে।